তাহলে আজকে আমরা পড়াবো হচ্ছে তরঙ্গের উপরিপাত বা সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভ আমরা আগেও বলেছিলাম যে সুপারপজিশন অফ ওয়েভ মানে একাধিক ওয়েভ যখন একটা জায়গায় এসে মিট করবে। ধরো টপিকটা হবে আমাদের সুপারপজিশন অফ ওয়েভ, তরঙ্গের উপরিপাত। তরঙ্গের উপরিপাত বা সুপারপজিশন অফ ওয়েভ মানে কি, যে ধরো দুটো তরঙ্গ এখানে এসে মিট করছে। সো দিস ইজ y1 অ্যান্ড দিস ইজ y2, দুটো যে কোনো ওয়েভ। অ্যান্ড আমরা পড়েছিলাম ওয়েভের ক্ষেত্রে y সমান কত লেখা যায়, a sin ওমেগা টি মাইনাস kx। তোমাদের যদি একটু মনে করতে পারো, এটা ছিল আমাদের একটা ওয়েভ ইকুয়েশন। সো y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx এর ক্ষেত্রে yটা কি, ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকল। এক্সটা কি না, তো যেদিকে ওয়েভ অগ্রসর হচ্ছে প্রোপাগেটিং। কে হচ্ছে কি অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার, ওমেগা কি ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এখন দুটো ওয়েভ যদি এখানে এসে মিট করে, ওয়েভ দুটোর অ্যামপ্লিটিউড আলাদা হতে পারে, ওয়েভ দুটোর ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে, ওয়েভ দুটোর পাথ ডিফারেন্স আলাদা হতে পারে। এই তিনটে সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। এখন আমরা যদি দুটো ওয়েভকে এরকম ভাবে ধরি যে সর্বসম মিনস কি, যে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, এরকম টাইপের কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। এখন দুটো ওয়েভ যদি একটা জায়গায় এসে মিট করে, তাহলে এখান থেকে একটা নতুন ওয়েভ জেনারেট করে, এটাকে বলা হয় রেজাল্ট্যান্ট ওয়েভ, লব্ধি তরঙ্গ, রেজাল্ট্যান্ট ওয়েভ, দিস কল রেজাল্ট্যান্ট ওয়েভ। তাহলে লব্ধি ওয়েভ কাকে বলবো, যখন দুটো ওয়েভ এক জায়গায় এসে মিট করবে তখন সেখান থেকে আমরা যে নতুন ওয়েভটা পাবো, দ্যাট ইজ কল্ড রেজাল্ট্যান্ট ওয়েভ। এখন এই রেজাল্ট্যান্ট ওয়েভটা যে ওয়েভ নতুন দেবে, ডিপেন্ডিং আপন দ্য ফ্যাক্টরস, যে ওয়েভ এই যে y1 আর y2 ছিল সেইগুলোর অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, পাথ ডিফারেন্স, এগুলোর উপর ডিপেন্ড করে তিনটে সিনারিও এখানে অ্যারাইজ করে। কি কি, যদি দুটো ওয়েভ অপোজিট ফেজে পরস্পরের সঙ্গে এসে মিট করে, অপোজিট ফেজ থাকে, তখন যে রেজাল্ট্যান্ট ওয়েভটা পাওয়া যায় সেটা দুটো জায়গার মধ্যে স্থির হয়ে যায়, ওয়েভটার সামনের দিকে যেতে পারে না, এটাকে বলা হয় স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে যখন অপোজিট ফেজে দুটো ওয়েভ মিট করবে তখন আমরা পাই স্ট্যান্ডিং ওয়েভ। পরে বোঝাচ্ছি আমি। দুটো ওয়েভ যদি স্লাইটলি ফ্রিকোয়েন্সির মধ্যে ডিফারেন্স থাকে, স্লাইটলি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স যদি থাকে, স্লাইটলি মানে খুব অল্প, তখন আমরা পাই বিটস। বিটসের বাংলা হচ্ছে স্বরকম্প, এটাকে আমরা বলবো স্বরকম্প। এন্ড 3 নম্বর, যদি দুটো ওয়েভ একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সের মধ্য দিয়ে যায়, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, অপোজিট এটা কেমন কনস্ট্যান্ট ফেজ অথবা পাথ ডিফারেন্স থাকে, তখন আমরা যে ফেনোমেনাটা পাই তাকে বলা হয় ইন্টারফেয়ারেন্স বা ব্যতিচার। আমাদের আগের সিলেবাসে ইন্টারফারেন্স ছিল, কিন্তু নতুন সিলেবাসে ইন্টারফারেন্সটাকে বাদ দিয়ে দিয়েছে। বেসিক্যালি ইন্টারফারেন্সের পুরো টপিকটাকে ক্লাস 12-এ আমরা পড়ি লাইট চ্যাপ্টারে, সেজন্য ইন্টারফারেন্সটা আমরা এখানে পড়বো না। আমরা এখানে দুটো টপিক পড়বো, যখন দুটো ওয়েভ অপোজিট ডিরেকশনে এসে একে অপরের সাথে মিট করবে এবং একটা হচ্ছে স্লাইটলি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে। এই দুটো সিচুয়েশনে আমরা যা পাবো সেটাকে এখানে মেজার করব। সিম্পল। তাহলে দুটো ওয়েভ আলাদা আলাদা এক জায়গায় এসে মিট করলো। তাহলে প্রথমে আমরা যদি স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে আলোচনা করি, হোয়াট ইজ স্ট্যান্ডিং ওয়েভ? দুটো ওয়েভ যখন অপোজিট ফেজে পরস্পরের সাথে আসবে, অপোজিট ফেজ মানে কি, ধরো আমি এখানে কি করলাম, দুটো অবস্ট্যাকলস রাখলাম। এবার অবস্ট্যাকলস রেখে আমি কি করলাম, দুটো ওয়েভকে দুই দিক দিয়ে চালালাম। কেমন, ধরো একটা ওয়েভকে এই বরাবর চালালাম, তাহলে এই ওয়েভটা আমার যাচ্ছে এইদিকে, দিস ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ।
আর একটা ওয়েভকে আমি এইদিকে চালালাম, তাহলে লাইক দিস, এর ডিরেকশন এইদিকে। তাহলে as you can see দুটো ওয়েভ অলওয়েজ অপোজিট ইন ডিরেকশন আছে। অপোজিট ইন ডিরেকশন মানেই তাদের অপোজিট ফেজ আছে, কারণ একটা ওয়েভ যাচ্ছে এদিকে আর একটা ওয়েভ যাচ্ছে এদিকে, তাহলে তাদের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা অবভিয়াসলি কত হবে, পাই 180 ডিগ্রি। এই রকম ওয়েভ যখন দুটো জায়গায় এসে মিট করবে তখন বেসিক্যালি যে রেজাল্টেন্ট ওয়েভটা পাওয়া যায় সেটা এই দুটো জায়গার মধ্যে কনফাইন্ড থাকে। কনফাইন্ড মানে এই দুটো জায়গার মধ্যে স্থির হয়ে যায় আর সামনের দিকে এগোতে পারে না, দে আর কনফাইন্ড। এই রকম ওয়েভকে বলবো আমরা স্ট্যান্ডিং ওয়েভ। এবার এই স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে দুটো অপোজিট ওয়েভ এক জায়গায় এসে মিট করছে। এখন তুমি দেখতে পাচ্ছ কোন কোন জায়গায় ওয়েভের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, কোন কোন জায়গায় ওয়েভের অ্যামপ্লিটিউড মিনিমাম। যেখানে ওয়েভের অ্যামপ্লিটিউড মিনিমাম তাকে আমরা বলবো নোড, বাংলায় বলা হয় নিস্পন্দ বিন্দু। তাহলে যে সমস্ত জায়গায় অ্যামপ্লিটিউড মিনিমাম, কোথায় কোথায় আমি যদি নামকরণ করি, এ বি সি ডি ই এফ জি, সো ইউ ক্যান সি এ সি ই জি। এই এ সি ই জি এই তিনটে পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ যে অ্যামপ্লিটিউড 0, এইখানে বসে আছে ওয়েভ, তার অ্যামপ্লিটিউড 0। এই রকম জায়গাগুলোকে আমরা বলবো নোডস। সিমিলারলি যে সমস্ত জায়গায় অ্যামপ্লিটিউড থাকবে আমার ম্যাক্সিমাম তাদেরকে বলবো আমরা এন্টিনোড বা সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু মানে যেখানে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, দেখো বি পয়েন্টে ম্যাক্সিমাম, সেরকমই ডি পয়েন্টে ম্যাক্সিমাম, এফ পয়েন্টে ম্যাক্সিমাম। সো আমরা এখানে লিখতে পারি বি কমা ডি কমা এফ, দে আর এন্টিনোডস। সো বেসিক্যালি আমরা এখানে নোড আর অ্যান্টিনোড সম্বন্ধে বুঝলাম। তাহলে যে কোনো জায়গায় যদি একটা স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয় তাহলে দুটো ঘটনা ঘটে, একটা নোড আর একটা অ্যান্টিনোড পাওয়া যায়। যেমন আমি যদি এরকম ভাবে একটা ওয়েভ আঁকি সে, তাহলে ওয়েভটা কেমন হবে, ওয়েভটা হবে লাইক দিস, এই এরকম একটা ওয়েভ পাবো। ঠিক বলছি তো? কেমন হবে না, তো একটা ওয়েভ এই দিক থেকে এদিকে যাবে, একটা ওয়েভ এই দিক থেকে এদিকে আসবে, সিম্পল। এই জায়গায় এসে মিট করছে দুটো ওয়েভ। এখানে নোড কটা আছে, নোড তাহলে এ বি সি, তার নোড হচ্ছে এ বি সি। আর এন্টিনোড কটা হচ্ছে, এন্টিনোড হচ্ছে ডি অ্যান্ড ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল পয়েন্ট দুটো ফর স্ট্যান্ডিং ওয়েভ, টার্মিনাল পয়েন্ট দুটো অলওয়েজ কি হচ্ছে আমার নোড। টার্মিনাল পয়েন্ট সবসময় নোড হবেই, মানে সেখানে কোনো ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে না। এই সমস্ত জায়গায় ওয়াই এর ভ্যালু কত হবে, সো যেখানেই নোড আছে, যেখানেই নোড সেখানে ওয়াই এর ভ্যালু 0, সেখানে ওয়াই এর ভ্যালু 0। আর যেখানে অ্যান্টিনোড আছে সেখানে ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম যা হবে সেটা এ হতে পারে। এখন এই পুরোটা যদি দেখি তাহলে এটা একটা ওয়েভ, তাহলে এটা একটা ওয়েভ লেন্থ আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ওয়েভ। কি করে ওয়েভ লেন্থ? ওয়েভ লেন্থ কাকে বলে, ইকুয়াল ফেজ দুটো পয়েন্ট যদি থাকে, 2 পয়েন্ট, তাদের মধ্যে যে ডিস্টেন্স, ইকুয়াল ফেজে 2 পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স থাকে বলি আমরা ওয়েভ লেন্থ। অ্যাজ ইউ ক্যান সি যে ওয়েভটা এখান থেকে ওঠার চেষ্টা করছে, এখানে নামার চেষ্টা করছে, এখানে নামার চেষ্টা করছে, এখানে আবার ওঠার চেষ্টা করছে, এখানে আবার ওঠার চেষ্টা করছে। তাহলে দুটো সেম ফেজ, এই যে সেম ফেজ, তাহলে এরকম দুটো সেম ফেজ, এই ফেজ সেম, এদেরকে বলবো আমরা কি, ওয়েভলেংথ, এই ডিসটেন্সটা। আর ওয়েভলেংথকে আমরা ল্যামডা দিয়ে লিখি। তাহলে আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে পরপর যদি 3টে নোড থাকে কোনো জায়গায়, পরপর 3টে নোড, তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটা শুড বি ইকুয়াল টু ল্যামডা। তাহলে অলওয়েজ মাথায় রাখবো নোড দ্যাট শুড বি ল্যামডা, পরপর 3টে নোড। তাহলে পরপর দুটো নোড কি হবে, ল্যামডা বাই 2।
অবভিয়াসলি পরপর দুটো নোড λ/2। সিমিলারলি যদি আমরা এইভাবে আবার লিখতে চাই তাহলে অ্যান্টিনোড 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 শুড বি ইকুয়াল টু কত, ল্যামডা। সিমিলারলি যদি শুধুমাত্র অ্যান্টিনোড অ্যান্টিনোড লিখি তাহলে আমার হবে λ/2। আর যদি একটা নোড আর অ্যান্টিনোড সরি একটা নোড আর অ্যান্টিনোডের মধ্যে দূরত্ব নিই তাহলে হবে λ/4। এই জায়গা যদি মনে না রাখতে পারো চ্যাপ্টার ভুলে যাও, চ্যাপ্টার ভুলে যাও। এইটুকু যদি মনে না রাখতে পারো চ্যাপ্টার এগোতে পারবে না। আমি কোনো ফিজিক্যাল ডায়াগ্রাম বোঝাতে পারবো না যদি এই জায়গাটা না বুঝতে পারো। তাহলে তিনটে নোড মানে ল্যামডা, দুটো নোড মানে λ/2, নোড অ্যান্টিনোড মানে λ/4। তুমি এখান থেকে ডায়াগ্রাম দেখো কোন জায়গা বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করো। ধরো এখানে চারটে নোড, তাহলে এটা পুরো ল্যামডা, তাহলে এটা ল্যামডা। আর নোড থেকে নোড কত, λ/2, তাহলে ল্যামডা প্লাস λ/2 কত হবে? ভেরি গুড, বুঝতে পেরেছি। তাহলে তাহলে আমরা এখান থেকে বার করে নিতে পারবো। আমরা যদি এই জিনিসটা জানি তাহলে আমরা যে কোনো নোডের থেকে যতটা দূরত্ব আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। আমি কি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি? নোড অ্যান্টিনোডের কনসেপ্ট বলবে আমাকে প্লিজ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, তাহলে নোড আর অ্যান্টিনোডের মধ্যে দূরত্বগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। হোয়াট ইজ লুপ? লুপ কাকে বলে? না তো দুটো পরপর যে নোড তার মধ্যে যে ডিস্টেন্স তাকে বলি আমরা লুপ। সো দিস ইজ লুপ, এটাকে বলি লুপ। তাহলে এখানে কটা লুপে কাঁপছে? দুটো লুপ। তাহলে এখানে কটা লুপ তৈরি হচ্ছে? তিনটে লুপ। এই যে একটা গোল এরকম অংশ এটাকে লুপ বলি, দিস ইজ লুপ, এগুলো আমাদের লুপ। সো লুপ মিনস একটা নোড থেকে আর একটা নোডের যে ডিস্টেন্স এইটাকে বলবো আমরা লুপ। কোয়েশ্চেন, লুপের ক্ষেত্রে আমরা ওয়েভলেংথ কত পাই? λ/2, মানে ডিস্টেন্সটা। তার মানে পরপর দুটো লুপ মানে একটা কমপ্লিট ওয়েভ, একটা লুপ মানে হাফ ওয়েভ। আমরা যদি এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আমাদের স্ট্যান্ডিং ওয়েভ করি তাহলে কি হবে? আমরা এসএইচএম পড়ানোর সময় পুরো একটা ওয়েভকে একটা সার্কেল ভেবেছিলাম এবং তাকে চারটে পার্টে ভেঙেছিলাম, 0, π/2, π, 3π/2 and 2π। সিমিলারলি টোটালটাকে যদি টাইম পিরিয়ড টি ধরো, 0, t/4, 3t/4, 0, t/4, t/2, 3t/4, t। এই সেন্সে আমি ভাবছি। তাহলে যদি এই সেন্সে আমি ভাবতে চাই তাহলে তুমি এখানে ভাবতে পারছো যে আমি যদি একটা ওয়েভ আঁকি, স্ট্যান্ডিং ওয়েভের কনসেপ্ট নিচ্ছি আমি, স্ট্যান্ডিং ওয়েভ, টকিং অ্যাবাউট স্ট্যান্ডিং ওয়েভ। তো যদি এখানে স্ট্যান্ডিং ওয়েভের কথা ভাবি আমি, খুব ভালো করে বোঝ জায়গাগুলো। লেট আস কনসিডার যে একটা ওয়েভ এই দিক দিয়ে গিয়ে এইভাবে গেল, আরেকটা ওয়েভ এই দিক দিয়ে গিয়ে এইভাবে গেল। এরকম দুটো ওয়েভ, ছোট বড় হতে পারে, আঁকার ভুল হচ্ছে, অসুবিধা নেই। এখন তাহলে আমরা যদি টাইম পিরিয়ড ভাঙি, এইটাকে 0 বলছি, এটাকে t বলছি, তাহলে এটা অবভিয়াসলি t/2, এটা অবভিয়াসলি t/4, এটা অবভিয়াসলি 3t/4। এখন দুটো ওয়েভ অপোজিট ফেজে আসছে, মানে কি যখন এই ওয়েভটা এইদিকে শুরু করছে তখন এই ওয়েভটা শুরু করছে এদিক দিয়ে। হ্যাঁ না বল, ঠিক তো? এরকম ভাবে ভাব, বা এরকম ভাবে ভাবতে পারো যে এই ওয়েভটা যখন এখানে t/4, এই ওয়েভটাও কত আছে? t/4ই আছে। উল্টোটা ভাব, আমি এখান থেকে 0 to t ভাবছি, আর এখান থেকেও তো 0 to t হবে এই ওয়েভের জন্য। তার মানে এই সবুজ রঙের বা নীল কালারের যে ওয়েভটা আছে তার জন্য কি হবে? 0, t/4, t/2, 3t/4 and t। দুটো তো এরকম t টাইম পিরিয়ড নিয়ে দৌড়ছে। কেন? কারণ আমরা প্রথমে বলেছিলাম যে দুটো ওয়েভ শুধুমাত্র তাদের মধ্যে অপোজিট ফেজ থাকতে হবে। তাহলে দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড সেম হবে, ফ্রিকোয়েন্সি সেম হবে। ফ্রিকোয়েন্সি সেম মানে টাইম পিরিয়ডও সেম। দুটো ওয়েভ অপোজিট ফেজে মিট করলে তবেই আমরা কি পাবো? স্ট্যান্ডিং ওয়েভ। তো অপোজিট ফেজ হলে হবে শুধুমাত্র, ভাই এখানে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে না, টাইম পিরিয়ড চেঞ্জ হবে না, কিছু চেঞ্জ হবে না, এগুলো সব একই থাকবে, শুধু অপোজিট ফেজ থাকবে, বাস, আর কিছু না। দুটো ওয়েভের আর কিছু দরকার নেই, অ্যামপ্লিটিউড সেম, সব সেম। তাহলে এখন যদি দুটো ওয়েভ এরকম ভাবে মিট করে অ্যাট এনি ইনস্ট্যান্ট, যখন টাইম ইকুয়াল টু 0, তবে টাইম যখন 0, তো টাইম 0 মানে এইদিকে ভাব, এ কি করছে? এদিকে ওঠার চেষ্টা করছে,
আর এদিকের কি করছে, এদিকে ওঠার চেষ্টা করছে। তার মানে দুটো ওয়েভ কি করছে, এইভাবে যাওয়ার চেষ্টা করছে। মানে একটা ওয়েভ এই দিক দিয়ে যাচ্ছে আর একটা ওয়েভ এইভাবে উঠছে। এবার উল্টো ভাবে যদি ভাবিস, তাহলে এখান থেকে যখন ওয়েভটা এদিকে যাওয়ার চেষ্টা করছে, এদিক থেকে ওয়েভটা কি করছে, এদিকে যাওয়ার চেষ্টা করছে। উল্টো ভাবে ভাবলে পরে মানে কি, এটা যখন এদিক দিয়ে জার্নি করছে, আমি কি বলছি তখন এটা ধরো এদিক দিয়ে ওয়েভ জার্নি করছে, তাহলে তো হতে পারে অপোজিট ফেজ তো পুরোপুরি। জাস্ট এইভাবে ভাবছি, তুমি যেভাবে ইচ্ছা ভাবো, জাস্ট ইমাজিনেশনটাকে কাজে লাগাও। তো যখন টাইম ইকুয়াল টু 0, দুটো কি ফেজে থাকছে, আমার অপোজিট ফেজে থাকছে। যদি এই ইনস্ট্যান্টটাকে ধরি আমরা, তাহলে পরে দুটো ওয়েভ, এই একটা ওয়েভ আর এই একটা ওয়েভ, এরকম দুটো ওয়েভ অপোজিট ফেজে আছে আর তাদের অ্যামপ্লিটিউড কি সেম। তাহলে এটার অ্যামপ্লিটিউড যদি প্লাসে হয়, এটার অ্যামপ্লিটিউড কত হবে, মাইনাসে। অ্যাকর্ডিং টু দা সুপারপজিশন থিওরেম, y1 ইকুয়াল টু y1 প্লাস y2। তাহলে সিম্পল এসএইচএম এ পড়িয়েছিলাম দুটোর যোগ হবে। মনে করে দেখ a প্লাস বি হয়, তাহলে a প্লাস বি যদি করো তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, 0। সেই কারণে দুটো ওয়েভের ক্ষেত্রে আমরা এরকম জিনিস পাচ্ছি দেখতে। তার মানে টাইম ইকুয়াল টু 0 এই জায়গাটায় কি পাওয়া উচিত আমার, নোড। কেন নোড পাচ্ছ, দুটো অপোজিট ফেজে আছে পরস্পর, সেজন্য আমরা এখানে কি পাচ্ছি, নোড পাচ্ছি। যখন টাইম ইকুয়াল টু t/4, t/4 মিনস এইরকম জায়গায়। এবার এইরকম জায়গায় দেখো দুটোই আপে আছে, হ্যাঁ না বল। তার মানে আমরা এইভাবে ভাবতে পারি যে এটা যদি আমার সেই অ্যাক্সিসটা হয়, একটা ওয়েভ এইরকম ভাবে আছে আর একটা ওয়েভও কি আছে, ওপরের দিকেই আছে। ঠিক বলছি তো, দুটো ওয়েভ এরকম ভাবে আছে। তাহলে এদের যে রেজাল্টেন্ট হবে, নিশ্চয় রেজাল্টেন্টটা কি হবে, উপর দিক দিয়ে বরাবর কোন দিক দিয়ে যাবে। সেই জন্য এদের রেজাল্টেন্টটা কোনো কোনো জায়গায় কি হচ্ছে, t/4 আমার কি হচ্ছে, অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছে। এটা মানে কি হচ্ছে আমার তৈরি, অ্যান্টিনোডস। তাহলে t/4 আমার কি তৈরি হয়ে যাচ্ছে, অ্যান্টিনোড। সিমিলারলি যখন t সমান t/2 তে যাচ্ছি, তখন সেম হচ্ছে। মানে কালো ওয়েভটা কোথায় চলে যাচ্ছে, নিচে, হ্যাঁ না বল। তখন কি হচ্ছে, ভালো কথা দেখ, কালো ওয়েভটা কোথায় চলে যাচ্ছে, নিচে। আর ব্লু ওয়েভটা কোথায় চলে যাচ্ছে, এগেন সেম তাদের অ্যামপ্লিটিউড। তাহলে t/2 পজিশন আমি কি পাবো, নোড। সেটা t/2 তে কি পাচ্ছি, নোড। সেম কেস 3t/4 এ কি হবে, এই জায়গাটায় চলে আসবে, অ্যান্টি নোড পাবো। আবার সেম ক্ষেত্রে কি হবে, নোড পাবো। তাহলে এইভাবে একটা ওয়েভ বা দুটো ওয়েভ বা একাধিক ওয়েভ, যদি দুটো ওয়েভ পরস্পর অপোজিট ফেজে মিট করে, আমরা কনসিকুয়েন্টলি নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড এইভাবে পেতে থাকবো। তাহলে নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড এইভাবে আমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যত লুপ কম্পিত হবে, যত লুপে কম্পন হবে, তত লুপে হতে পারে। আমি কি বলতে পারলাম পুরো কনসেপ্টটা? স্থানীয় তরঙ্গের বৈশিষ্ট্য কি তোমরা একটু পড়ে নিতে পারো, স্ট্যান্ডিং ওয়েভের প্রপার্টিজ। দুটো কথা বলবো। 1 নম্বর পয়েন্ট যেটা মাথায় জীবনে ভুলবো না, অপোজিট ফেজ থাকতেই হবে, নাহলে হবে না। সো ইউ হ্যাভ টু হ্যাভ টু ওয়েভস ইন অপোজিট ডিরেকশন, মানে অপোজিট ফেজ। এবার অপোজিট ফেজ যদি থাকে, তাই তাদের পাথ ডিফারেন্স কত হওয়া উচিত, পাই, অবভিয়াসলি 180 ডিগ্রি, অপোজিট ডিরেকশন। নাম্বার 2, স্ট্যান্ডিং মানে দাঁড়ানো। ওয়েভটা এই জায়গায় দাঁড়িয়ে আছে, ইট ইজ নট এ প্রোগ্রেসিভ ওয়েভ। আমরা প্রোগ্রেসিভ ওয়েভ থেকেই পেলাম, কিন্তু ওয়েভটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস ইট ইজ কনফাইন্ড টু সাম প্লেসেস, ইট ইজ নট মুভিং ফার্দার। এ আর যাচ্ছে না, একটা জায়গায় আটকে গেছে। উদাহরণ দিচ্ছি, গিটার। গিটারে যে ওয়েভটা মারছি, সেই ওয়েভটা কি হচ্ছে, ওই ওয়্যারের মধ্যেই আছে। আমি তো ভাইব্রেশন পাচ্ছি ফোর্সড, কার দ্বারা, এয়ারের দ্বারা। ইয়েস অর নো? দ্যাটস ডিফারেন্ট ফেনোমেনা। আমরা ফোর্স ভাইব্রেশন পাচ্ছি কোথায়, আমরা যখন বাড়ি মারছি, ওয়েভ তো তৈরি হচ্ছে। কোথায় ওয়েভ তৈরি হচ্ছে, স্ট্রিং এ, গিটারের স্ট্রিং এ তৈরি হচ্ছে। কিন্তু সেম ফ্রিকোয়েন্সিতে আমার কি হচ্ছে, এয়ার কাঁপছে, তার ফলে সেই সাউন্ড শুনতে পাচ্ছি আমরা। তাহলে লজিক্যালি যে কোনো একটা জায়গায় আমি ওয়্যারকে মানে ভাইব্রেট করে এরকম ভাবে কাঁপাতে পারবো। ইজ ইট ওকে? ইজ ইট ওকে? তাহলে এইটা অ্যাকচুয়ালি তারের কম্পন। আমি যদি এই তারটাকে এইভাবে কাঁপাতাম, জাস্ট ভাব, ইমাজিন কর, ধর এরকম একটা তার আছে, এরকম ভাবে একটা তার আছে, ঠিক আছে, এরকম ভাবে একটা তার আছে।
এই তারটাকে আমি যদি মিডল পয়েন্ট থেকে টানতাম, যদি আমি তারে গিটার আমি এভাবে একটা বাড়ি মারতাম, তাহলে কি হতো, ওয়েভটা আমার সামহাও এইভাবে জেনারেট করতো। ঠিক বলছি তো? তাহলে এই জায়গাটায় আমার অ্যান্টি নোড তৈরি হতো, এটা তখন একটা লুপে কাঁপতো। কি ফ্যান কমাবি? ঠিক আছে, বন্ধ করে দে, ঠান্ডা লাগলে বন্ধ করে দে। ঠিক আছে, তাহলে এটা নোড হবে, এটা অ্যান্টি নোড হবে। সো নোড অ্যান্টি নোড তৈরি করা কিন্তু আমার নিজের হাতের উপর। যেমন ধরো গিটারের ক্ষেত্রে আমরা যখন গিটারের ফ্রেট বাজাই, আমি এখানে হাত দিয়ে রেখেছি, মানে এখানে অবভিয়াসলি একটা নোড তৈরি হচ্ছে। আমি হাতটাকে যদি এখানে সরিয়ে নিয়ে আসি, এখানে কি হয়ে যাবে, একটা নোড। তাহলে নোডকে আমি দেখো পজিশন চেঞ্জ করতে পারছি। এই নোড অ্যান্টি নোডের পজিশন চেঞ্জ মানে লুপ চেঞ্জ। লুপ চেঞ্জ হচ্ছে মানে তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে অবভিয়াসলি, তাহলে পরে তার থেকে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাউন্ড পাবো। তাই তো হয়, যত লুপ কমায় তত কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে। এইটা এবার পড়াবো। তাহলে এটা বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত। আমরা এখন আলোচনা করব ম্যাথমেটিক্যাল সিগনিফিক্যান্স বা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ স্ট্যান্ডিং ওয়েভ, স্থান তরঙ্গের গাণিতিক প্রকাশ। সো ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যান্ডিং ওয়েভ, ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে ভাবো একটা ওয়েভ, এই ওয়েভটা নেগেটিভ এক্স বরাবর যাচ্ছে, তাহলে এর ইকুয়েশন y1 ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স। আর একটা ওয়েভ সে পজিটিভ এক্স দিকে যাচ্ছে, তার ইকুয়েশন y2 ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস কে এক্স। অবভিয়াসলি তাই হতে হবে, অপোজিট ডিরেকশন আছে। আমি দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম ধরলাম আর অ্যামপ্লিটিউড সেম ধরলাম, এদেরকে সর্বসম ওয়েভ বলছি আমরা। তাহলে এখন তরঙ্গের উপরিপাতের নীতি অনুযায়ী y1 প্লাস y2 দ্যাট শুড বি ইওর y, যে রেজাল্ট্যান্ট ওয়েভটা পাবো, এখানে তাই লিখেছিলাম আমি। তাহলে কত হবে? তাহলে আমরা লিখবো a sin, প্লিজ সাইন কমন নিও না আবার, মাইনাস কে এক্স প্লাস a sin ওমেগা টি প্লাস কে এক্স। সাইন সি প্লাস সাইন ডি, আগে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা জানিস? বল। জানিস না, বলে গেছিস। তাহলে 2 sin c প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2, তাহলে 2a sin c প্লাস ডি বাই 2। ভালো দেখ, তাহলে ওমেগা টি প্লাস ওমেগা টি 2 ওমেগা টি বাই 2 মানে কত, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস কে এক্স 0, তাহলে ওমেগা টি পড়ে থাকলো sin c প্লাস ডি বাই 2 and cos c মাইনাস ডি, cos c মাইনাস ডি মানে ওমেগা টি মাইনাস ওমেগা টি 0 মাইনাস কে এক্স মাইনাস 2 কে এক্স বাই 2 মাইনাস কে এক্স, মাইনাসকে বাইরে বার করে দিলাম, cos এর আগে মাইনাস বার করলে কোনো ব্যাপার নাই। তাহলে এখানে কি cos কে এক্স পড়ে থাকবে? বল, কে বুঝতে পারিস না এই জায়গাটা আমি বলে দেবো, তাহলে একবার কে বুঝতে পারিস না এই লাইন থেকে বল। এইটুকু যদি না বুঝতে পারিস, ভাবিস তুই ম্যাথস আছে কিন্তু সাবজেক্ট, হ্যাঁ ম্যাথ সাবজেক্টটা তোর কিন্তু আছে, এটা ভাবিস। ওকে, এখন যেখানে টাইম আছে টি, সেটা তো ওয়েভ। সেটা ওয়েভ এমন হতে পারে, স্ট্যান্ডিং হতে পারে, প্রোগ্রেসিভ হতে পারে। প্রোগ্রেসিভ হলে কি হবে, টি এর সাথে এক্সও থাকতে হবে। মানে তুমি ভাবো সাইন তো একটা ওয়েভ, কসও একটা ওয়েভ। তুই দেখ সাইনের মধ্যে টাইম আছে, মানে মেন ওয়েভ কিন্তু আমার এটাই, কারণ টাইমের সঙ্গে সঙ্গে ওয়েভটা আছে, কিন্তু এই ওয়েভের সাথে কোনো টাইম নাই, তার মানে বেসিক্যালি এটা কোনো ওয়েভই নয়। এক্স এর ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে কসের মান কি ফিক্সড। ঠিক বলছি তো? তার মানে এই জায়গাটায় এক্স এর ভ্যালু যদি চেঞ্জ না হয়, ওয়েভ তো ফিক্সড হয়ে গেল আমার এই জায়গাটা, এটার আর কোনো গুরুত্ব নাই। তার মানে বেসিক্যালি এই জিনিসটা আমার অ্যাজ এ অ্যামপ্লিটিউড সার্ভ করছে। মেন ওয়েভ এটাই, কেন এটাই তো এসএইচএম রে ভাই, সাইন ওমেগা টি এসএইচএম এর ইকুয়েশন তো। তাহলে y শুড বি ইকুয়াল টু 2a cos kx sin ওমেগা টি, এই পুরোটাকে আমি a ড্যাশ ধরছি। তাহলে y শুড বি ইকুয়াল টু a ড্যাশ sin ওমেগা টি। তুমি দেখতে পাচ্ছ যে মেন ওয়েভে ওমেগা টির সাথে কোনো এক্স রিলেটেড টার্ম নাই। আর আমরা বারবার বলেছিলাম যেখানে y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস কে এক্স, এইটা থাকলে সেটা হবে কি প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভ হবে।
কিন্তু এখানে এক্স রিলেটেড কোনো টার্ম নাই, সো দিস ইজ নট প্রোগ্রেসিভ ওয়েভ। বেসিক্যালি এটা একটা এসএইচএম, মানে দুটো জায়গার মধ্যে ওয়েভটা ভাইব্রেট করছে। তাহলে এরকম ওয়েভকে কি বলিস? এসএইচএম না, সিম্পল হারমোনিক মোশন। তার মানে ওয়েভটা এখানে এরকম করে জাস্ট দুলছে, ইয়েস অর নো। এবং তার সাথে আরো একটা জিনিস পাওয়া গেল, এ ড্যাশ। এ ড্যাশের ভিতরে কসের ভ্যালু আছে। তো এ ড্যাশের ভিতরে কস আছে মানে কি? কসের ভ্যালু 0 হতে পারে, কসের ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে। মানে এ ড্যাশের ভ্যালু 0 হতে পারে, এ ড্যাশের ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে। এ ড্যাশের ভ্যালু যখন 0 সেগুলো নোড, হ্যাঁ না না বলো। আর এ ড্যাশের ভ্যালু যেখানে ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে আমার এন্টি নোড। তো কোথায় কোথায় নোড আর কোথায় কোথায় এন্টি নোড হবে সেটা আমরা বার করতে পারবো বাই মিনস অফ দিস ইকুয়েশন। কি করে? না তো আমরা দেখছি এখানে, যে এ ড্যাশ মানে কত? 2a cos, কে মানে কত? 2π/λx। এবার এ ড্যাশের ভ্যালু 0 বা ম্যাক্সিমাম তখনই হবে যখন কসের ভ্যালু 0 বা ম্যাক্সিমাম হবে। তাহলে ফর নোড, আমি যদি নোডের ক্ষেত্রে বলি তাহলে এ ড্যাশ শুড বি ম্যাক্স, এ ড্যাশ শুড বি মিনিমাম। মিনিমাম মানে এই মালটার ভ্যালু কত হতে হবে? 0। তাহলে আমার চয়েস থাকবে কি? cos 2π/λ ইন্টু এক্স শুড বি 0 ফর হুইচ ভ্যালুজ, কারণ এখানে ভ্যালুগুলো পাবো এক্স এর, হ্যাঁ না বল, ভ্যারিয়েবল তো আমার এক্স। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয় cos এর ভ্যালু ম্যাক্সিমাম হবে? হবে না। ভাব, এক্স এর ভ্যালু যদি আমি λ/2 করি, তাহলে এক্স এর ভ্যালু যদি λ/2 বসাই, 2 2 কেটে গেল, λ কেটে গেল, cos π, তাহলেও কিন্তু -1 মানে কিন্তু ম্যাক্সিমাম, +1 বা -1, তাহলে আমাকে λ/4 এ যেতে হবে। যদি এক্স এর জায়গায় λ/4 বসাই তাহলে দেখ cos π/2 আসছে, আর cos π/2 মানে কত? 0। তাহলে এক্স এর ফার্স্ট ভ্যালু কত আসবে? λ/4। তো যদি এক্স এর ভ্যালু ফার্স্ট λ/4 হয় তাহলে পরের ভ্যালুটা নিশ্চয়ই কত হবে? অবভিয়াসলি 3λ/4। কেন? cos অবভিয়াসলি 2n + 1 এই ভ্যালুতে যায় 0, হ্যাঁ না না বল। তো লজিক্যালি প্রথমেরটা কত হবে? তাহলে 3λ/4 বসিয়ে দেখ। 3λ/4 মানে কত? 3π/2, আর cos 3π/2 মানে কত? 0। তারপর এটা নিশ্চয় কত হবে? 5λ/4 এন্ড সো অন। মানে জেনারেলি এটা বলতে পারবো 2n + 1 কত হবে? তাহলে এক্স এর জেনারেল ভ্যালু এটা হবে, সেই জায়গায় সম্পর্কে আমরা নোডস পাবো। এন্ড ফর এন্টি নোডের জন্য কি হবে? এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে, এবং সেই জায়গাটা তো আমরা পেয়ে গেছি। এক্স এর ভ্যালু যখন 0 তখন ম্যাক্সিমাম, তাহলে এক্স এর ভ্যালু কত হতে হবে? 0। আর কি হতে পারে এক্স এর ভ্যালু? λ/2, কারণ এক্স এর ভ্যালু যদি λ/2 বসাই তাহলে cos π, তারপর এটা কত হবে? তাহলে 3λ/2, তাহলে 3λ/2 না 2λ/2 তে হবে, ল্যামডাতে হবে না। এক্স এর ভ্যালু যদি ল্যামডা হয়ে যায় cos 2π, cos 2π এর ভ্যালু কত? 1। তাহলে পরেরটা হবে কি? ভালো করে দেখ, 2 × λ/2, আমি এভাবে লিখতে পারি তো। পরেরটা কত হবে? 3λ/2। ভালো করে বুঝ, এইভাবে চলবে। তার মানে λ/2, 2λ/2, 3λ/2 তে হবে কি দেখে নিই আগে। তাহলে এক্স এর জায়গায় যদি 3λ/2 বসাই, λ 2 2 cos 3π, হ্যাঁ চলে আসবে। তাহলে তার মানে এটা কেমন দাঁড়াচ্ছে? nλ/2, হ্যাঁ না না বল। দেখছো, যেখানে n এর ভ্যালু 0 1 2, সো দ্যাট এইভাবে চলবে এক্স এর ভ্যালু। তাহলে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। কার ক্ষেত্রে? স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে। সো স্ট্যান্ডিং ওয়েভের ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা মোটামুটি বুঝলাম। ওকে, এবার আমরা পড়ব তারের ক্ষেত্রে তির্যক কম্পন। ওকে, তারের ক্ষেত্রে তির্যক কম্পনের উদাহরণ আমরা এক্ষুনি দিয়েছিলাম, যে যখন একটা তারকে আমরা ভাইব্রেট করাবো তাহলে সেটা বিভিন্ন লুপে কাঁপতে পারে, বিভিন্ন লুপে। এবার যখন দুটো মানে একটা তারকে মিডল হোক বা যে কোনো জায়গা থেকে আমি ভাইব্রেট করাই, তাহলে ডিপেন্ড করছে আমি তারটাকে কোথায় টানছি তার উপর লুপ। এক্সাম্পল দিচ্ছি, বোঝ, এই জায়গাটা মিটিয়ে দিচ্ছি, ভালো করে বোঝ জায়গাটা।
ধর একটু আগে যেমন বোঝালাম আমি যে একটা তারের যদি আমি মিডল পয়েন্ট থেকে তাকে টানি তাহলে কটা লুপ তৈরি হয়? একটা। তার মানে আমি একটা তারের মধ্যে এইরকম একটা লুপ তৈরি করতে পারবো যদি আমি মিডল টানি। আমি ধর মিডল টানলাম না, সাইড টানলাম। তো যদি সাইডে টানি তাহলে সাইডেরটা বড় হয়ে এরকম তো হতে পারে, হ্যাঁ না না বলবি। এক সাইড টানলাম তাহলে দুটো লুপ, তার লম্বা আমি আরো সাইডে টানলাম তাহলে এরকম ভাবে তিনটে লুপও হতে পারে। তাহলে আমি একটা তারকে কোন খান বরাবর টানছি তার ফলে তার লুপ চেঞ্জ হচ্ছে, আমি এটাকে বার করতে চাইছি। এখন দুটো ওয়েভ স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করছে, তারের মধ্যে স্ট্যান্ডিং ওয়েভই হবে কারণ ওয়েভ বাইরে বেরোতে পারবে না। তাহলে আমি দুটো ওয়েভের ইকুয়েশনটাকে ধরছি। কেমন ধরছি? আমি অ্যাজুম করছি প্রথম ওয়েভটা হচ্ছে a sin ওমেগা টি মাইনাস কে এক্স, অ্যান্ড সেকেন্ড ওয়েভটা a sin ওমেগা টি, অবভিয়াসলি মাইনাসের জায়গায় কত হবে? প্লাস কে এক্স। আমি ধরে নিচ্ছি এদের মধ্যে পাথ ডিফারেন্সটা হচ্ছে ডেল্টা। এদের মধ্যে পাথ ডিফারেন্স কত? ডেল্টা। আচ্ছা বলতো ডেল্টার মান কত বেরোবে? পাই বেরোবে, অবভিয়াসলি পাই বেরোবে। এখন আমি যদি এখানে দেখতে চাই যে সত্যি দুটো ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স পাই, কোশ্চেনটা এভাবে ঘুরিয়েও দিতে পারে যে দেখাও যে স্ট্যান্ডিং ওয়েভ বা কোনো একটা তারের মধ্যে ভাইব্রেশনের ক্ষেত্রে দুটো ওয়েভের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয় বা পাই, পাথ ডিফারেন্স কত হয় পাই। আমি এটা জানতে চাইছি, ফেজ ডিফারেন্স ধরো। তাহলে আমি যদি এখন y এর ভ্যালু বার করতে চাই তাহলে y ভ্যালু কত হবে? y1 প্লাস y2। তাহলে এখান থেকে পাবো আমি a sin ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস a sin ওমেগা টি প্লাস কে এক্স প্লাস ডেল্টা। আকাশ, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা কি? মনে নেই? হ্যাঁ, মনে নেই? একবার রেকর্ডিংটা দেখিস। চলো। টু এ তোকে যে খিস্তি দিচ্ছি না এটাই অনেক, প্লিজ। এক্ষুনি সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা বলে দিলাম। ফোনে কি করছিস? হ্যাঁ, ফোনটা নিয়ে তা ইন্দ্র ওখানে রাখতো। টু এ সাইন সি প্লাস ডি বাই টু, সাইন সি প্লাস মানে ওমেগা টি, কে এক্স কত? 0, আর ডেল্টা শুধু পড়ে আছে মানে কত হবে? ডেল্টা বাই টু। বলো এটা ঠিক? আর কস সি মাইনাস ডি, তাহলে কস সি মানে ওমেগা টি মাইনাস ওমেগা টি 0, মাইনাস কে এক্স তাহলে মাইনাস 2কে এক্স, তাহলে মাইনাস কে এক্স আর মাইনাস ডেল্টা বাই টু, মানে আলটিমেটলি আমি ভেতর থেকে মাইনাস কমন নিয়ে কে এক্স প্লাস ডেল্টা বাই টু লিখতেই পারবো। আমি আর স্টেপটাকে জাম্প করে দিলাম। অবভিয়াসলি বুঝতে পারছি এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ, হ্যাঁ না বল? একটা শুধু ফেজ আছে। এবার আমরা কি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। বাউন্ডারি কন্ডিশনটি কি? ভালো দেখো, যদি একটা ওয়্যারের ক্ষেত্রে দেখি, তারের ক্ষেত্রে, তাহলে এখানে আমি ধরছি এক্স এর ভ্যালু 0 আর তারটার লেন্থ যদি এল হয়, এখানে ধরছি তারের লেন্থ এল। যখন এক্স ইকুয়াল টু 0 ওয়েভ নোডে আছে, ওয়েভ নোডে আছে মানে ওয়্যারের ভ্যালু কত? এগেইন এই জায়গাটায়ও ওয়েভ নোডে আছে তাহলে এখানেও কত? 0। আমরা এই দুটো বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব। যদি অ্যাপ্লাই করি ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন, সো অ্যাপ্লাইং ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন, অ্যাপ্লাইং ফার্স্ট বিসি বাউন্ডারি কন্ডিশন কি হবে তাহলে? ওয়াই এর ভ্যালু 0, 2a sin ওমেগা টি প্লাস ডেল্টা বাই 2 cos, এগেইন x এর ভ্যালু 0, দুটো গুণ বা তিনটে রাশির গুণ 0 মানে তিনটের মধ্যে যে কোনো তো একটা 0 বা তিনটেই 0। অ্যামপ্লিটিউড 0 হতে পারবে না, অ্যামপ্লিটিউড 0 মানে ওয়েভ নাই, দ্যাট ক্যান নেভার পসিবল। সাইন নিজেই তো ওয়েভ, এটা রেজাল্ট্যান্ট ওয়েভ, আর রেজাল্ট্যান্ট ওয়েভকে আমি 0 বলে দিতে পারি কখনো? তাহলে তো ওয়েভই নাই, এটাও 0 হতে পারে না। তো অনলি পসিবিলিটি এই ব্যাটা 0। আমি কি জায়গাটা বোঝাতে পারলাম? তাহলে ফ্রম দিস উই কনক্লুড, আমরা কি কনক্লুড করতে পারি
যে cos কে তো 0, ডেল্টা বাই 2 শুড বি ইকুয়াল টু 0। আর 0 মানে কত? cos পাই, cos পাই বাই 2। তাহলে কম্পেয়ারিং দিস, ডেল্টা ইকুয়াল টু কত? পাই। এইটাই আমার প্রুফ করতে পরীক্ষায় দেয় যে দুটো ওয়েভের মধ্যে ডেল্টার ভ্যালুটা পাই। এতদূর কি বোঝাতে পেরেছি আমি? তাহলে আমরা এখানে দেখলাম ডেল্টার ভ্যালুটা কত? পাই। ওকে, এবার ডেল্টার ভ্যালুটা যদি এখানে আমি বসাই, ডেল্টার ভ্যালুটা এই ইকুয়েশনে বসাই, তাহলে কি পাবো? y ইকুয়াল টু 2a sin ওমেগা টি প্লাস পাই বাই 2 cos kx প্লাস পাই বাই 2। ইন্দ্র এটা জানিস কি হয়? cos পাই বাই 2 প্লাস kx এর মান কত হয়? কি ঠিক করে বলছিস তো? আগে এটা বল, sin ওমেগা টি প্লাস পাই বাই 2 কত হবে? cos হবে ওমেগা টি, তাই তো? আর এটা কত হবে? হ্যাঁ সেটা বলো। তাহলে মাইনাস সাইন কে এক্স, এটা কি ঠিক? এত ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যদি সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, অ্যাপ্লাইং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, বাউন্ডারি কন্ডিশন সেকেন্ড যদি অ্যাপ্লাই করি, এগেইন y এর ভ্যালু 0, সো 0 ইকুয়াল টু 2a cos ওমেগা টি মাইনাস সাইন কে ইন্টু এল। এগেইন এইটাই বাবা তোমার ওয়েভ, ইট ক্যান নেভার বি 0, amplitude can never be 0, so only possibility is we conclude কি না তো sin kl মাইনাস বাদ দে, sin kl কত হবে? 0। আর sin 0 মানে sin পায়ে 0, 0 তে 0, এবং জেনারেলি যদি বলি তাহলে কততে 0? কে পারবে? sin 0 জেনারেল ইকুয়েশন কি? sin কততে জেনারেলি? যেমন cos, cos কততে 0 বলতো? আরে 90 তে 0, 2n প্লাস 1 পাই বাই 2 তে cos 0 হয় সব সময়। দেখ n এর ভ্যালু 0 বসা, তাহলে n পাই, তাহলে sin এর ভ্যালু n পাই হলে 0 হবে, সো অনলি পসিবিলিটি sin এর ভ্যালু n পাই। তাই দুটো যদি কম্পেয়ার করি, n না লিখে p লিখ, তোদের বইয়ে শুধু p লেখা আছে, p লেখা আছে, p পাই, p লেখা আছে না রে সমৃদ্ধ? তাহলে kl সমান p পাই। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি k এর ভ্যালু কত হচ্ছে? p পাই বাই l। এখন এই p এর ভ্যালু ডিপেন্ড করছে আমার বিভিন্ন ফ্যাক্টরের উপর, ঠিক আছে? যদি p এর ভ্যালু 1 হয়, ভালো করে দেখ, ভালো করে বোঝ, এই জায়গাটা বুঝবি, খুব খুব ইম্পর্টেন্ট। যদি p এর ভ্যালু 1 হয়, তাহলে পরে k এর ভ্যালু হচ্ছে পাই বাই l, আবার k মানে কত? 2 পাই বাই ল্যামডা। তাহলে 2 পাই বাই ল্যামডা সমান কত হচ্ছে? পাই বাই l। পাই পাই কেটে গেলে l সমান পড়ে থাকছে ল্যামডা বাই 2। এখানে l এইটা কি ল্যামডা বাই 2? হ্যাঁ না না বল। তার মানে এইটা তো l আর এটা ল্যামডা বাই 2, মানে যখন p ইকুয়াল টু 1 তখন ওয়েভ একটা লুপে কাঁপছে, হ্যাঁ না না বল। ঠিক বলছি তো? p এর ভ্যালু 2 বসা, তাহলে p এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে 2 পাই বাই ল্যামডা k এর ভ্যালু সমান 2 পাই বাই l, 2 পাই 2 পাই কেটে গেলে l সমান ল্যামডা, মানে এখন ওয়েভটা কেমন ভাবে কাঁপবে? এই রকম ভাবে, ইয়েস অর নো? তারপরে p ইকুয়াল টু 2 মানে দুটো লুপ, তাহলে p যদি 3 হয় কটা লুপে কাঁপবে? তাহলে আমি এখান থেকে লুপের সংখ্যা বার করে নিতে পারছি। তাহলে আমি এই তারে টান টান করা তারে স্ট্যান্ডিং ওয়েভের ক্যালকুলেশন থেকে আমরা p এর ভ্যালু 1 2 3 4 জানতে পারলে সেখান থেকে আমি কটা লুপে ওয়েভ কাঁপছে সেগুলো ইজিলি ডিটারমাইন করতে পারছি। বলে যে এটাকে বুঝতে পারিসনি? পুরো ক্যালকুলেশন যদি পরীক্ষা দিতে পারবো করতে, কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, ইউ ক্যান, অবভিয়াসলি আমি বলে দেবো। বল এত পর্যন্ত কোনো জায়গায় ডাউট কিনা বল। কোনো জায়গায় ডাউট আছে বলে ফেল চট করে, পরীক্ষায় দেয় কিন্তু। এটা আবার কি পুরোটাই? হ্যাঁ, এটা কত মার্কস? 2 3 মার্কস দেবে, 2 বা 3 দেবে, তো কত দেবে? বাউন্ডারি কন্ডিশন বোকা ছেলে নয়,
মাথায় তো ওটাই ঢুকবে না। এত ক্লিয়ার? চলো এবার পয়েন্ট করবে লজ অফ ট্রান্সভার্স ভাইব্রেশন অন এ স্ট্রেচড স্ট্রিং। স্ট্রেচড স্ট্রিং এর ক্ষেত্রে তির্যক কম্পনের সূত্রগুলি। এটা বেরিয়ে দিলাম বাদিকটা। একটা টান টান করা তারের ক্ষেত্রে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি সিম্পল, আমি জাস্ট মনে মনে বলছি, আমি একদম ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ চাইছি না। তুমি জাস্ট ভাবো যে একটা তারে যদি আমি খুব খুব মোটা তার নিই আর একটা পাতলা তার নিই, দুটোকে যদি কাঁপানোর চেষ্টা করি, পাতলা তারের ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক খুব তীক্ষ্ণ হয়। গিটারের ক্ষেত্রেও আছে। 6টা তারের মধ্যে যেটা একদম ওপরের তার মোটা তার, তার ফ্রিকোয়েন্সি, একদম নিচের তারটা খুব পাতলা তার, তার ফ্রিকোয়েন্সি কি হয়? বেশি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে মাসের উপর। এই মাসটা কেমন মাস, এটাকে আমরা মিউ আকারেও লিখতে পারি। এটাকে বলবো মাস পার ইউনিট লেংথ। ইউনিট লেংথে মাসের উপর ডিপেন্ড করবে ফ্রিকোয়েন্সি। এবার ভাব, দুটো তারেরই সেম মাস, সেম মোটা, সব সেম, কিন্তু একটাকে লুজ করা আছে আর একটাকে টার্ন করে রেখেছি। এবার দুটোকে যদি ভাইব্রেট করি, যেটা টার্ন বেশি, ফ্রিকোয়েন্সি সেখানে বেশি হবে। তাহলে আমার ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করছে টেনশনের উপর। আমি দুটো রাবার নিলাম, সেম লেন্থ, সেম মাস, সব সেম। একটার দৈর্ঘ্য অনেক বড় নিলাম, একটার দৈর্ঘ্য এইটুকু নিলাম, দুটোকে ভাইব্রেট করাচ্ছি। যার দৈর্ঘ্য কম সে বেশি তীক্ষ্ণভাবে কাঁপবে। কিভাবে বুঝবো আমরা? গিটারে এসো, গিটারে যখন দূরে হাত রেখেছো, যে পরিমাণ ফ্রিকোয়েন্সি হয়, কাছে এলে ফ্রিকোয়েন্সি মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। গিটারটা আমার ওই কোচিং এ আছে, না আমি দেখিয়ে দিতে পারতাম। গিটারটা ওই কোচিং এ থেকে গেছে, আরে পাঞ্জাব ব্যাংকের কোচিং এ। আমি পারি না, প্র্যাকটিক্যালের জন্য কিনেছিলাম। হ্যাঁ, ওই ফ্লেক্স মারার জন্য। চলো, তাহলে এন লেন্থের উপর ডিপেন্ড করছে। কেমন ভাবে? ইনভার্সলি প্রপোর্শনাল। লেন্থ কমলে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে? বাড়ছে। এবং এগুলো থেকে একটা ফর্মুলা আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে বার করতে পারি। ফার্স্ট ক্লাস মনে কর, এফ সমান 6 পাই ইটা আর ভি বার করেছিলাম, মনে পড়ছে? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই সি, ডাইমেনশনাল অ্যানালাইসিস দিয়ে আমরা বার করেছিলাম। এবং এখানে যদি ডাইমেনশনাল অ্যানালাইসিস ইউজ করি, আমরা এখান থেকে পাবো যে ফ্রিকোয়েন্সি শুড বি ইকুয়াল টু 1 বাই এল রুট ওভার টি বাই মিউ। এবং নিচে একটা তুমি পি লাগিয়ে দিতে পারো, হোয়াট এভার, আমি কথা মনে হচ্ছে, যটা লুপে কাঁপবে তার উপর। এইটাই হচ্ছে ট্রান্সভার্স, মানে টান টান করা স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ট্রান্সভার্স ফ্রিকোয়েন্সি বা ট্রান্সভার্স ওয়েভের ফ্রিকোয়েন্সি। তাহলে কি হবে? n ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট মিউ। মানে যে যদি টেনশন এন্ড লেংথ ফিক্সড থাকে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়্যার ইজ ইনভার্সলি স্কয়ার রুট প্রপোর্শনাল টু দ্য মাস পার ইউনিট লেংথ অফ দ্য ওয়্যার। n is proportional to 1 by L। যদি টেনশন এন্ড মাস পার ইউনিট লেংথ ফিক্সড থাকে, তাহলে লেংথের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এন্ড n is proportional to root t। যদি লেংথ এন্ড মাস পার ইউনিট লেংথ সেম থাকে, তাহলে স্কয়ার রুটের সাথে টেনশনের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ফ্রিকোয়েন্সি। এইটাই হচ্ছে আমার সিম্পল। এখন যদি মাস পার ইউনিট লেংথটাকে ভাবি, তাহলে মাস মানে কত? মাস পার ইউনিট লেংথ মানে মাস বাই লেংথ, মাস বাই লেংথ। এখন মাস মানে কি? মাস মানে হচ্ছে ভলিউম ইনটু ডেনসিটি। ধর একটা ওয়্যার নিয়েছি যার রেডিয়াস আর, আর তার ডেনসিটি হচ্ছে কত? রো। তাহলে মাস কত হবে? তাহলে একটা ওয়্যার, তার লেংথ কত? এল, এল লেংথ তো, তাহলে তার ভলিউম নিশ্চয় পাই আর স্কয়ার এল। হ্যাঁ না বল? যদি সিলিন্ড্রিক্যাল ওয়্যার হয়, চৌকা টৌকা না হয়। আর ভলিউমের সাথে ডেনসিটি গুণ করলে আমি কি পাবো? সিম্পল মিউ। তাহলে বেসিক্যালি মিউ মানে এল এল কেটে গেলে পড়ে থাকছে পাই আর স্কয়ার রো। এবার এখানে যদি আমি সেম ইকুয়েশনের ফর্মুলাটা বসাই, তাহলে দেখ পড়ে থাকছে n ইকুয়াল টু 1 বাই এল রুট ওভার টি বাই মিউ। মিউ মানে কত? সরি, পাই আর স্কয়ার কত? রো।
এবার পাই তো কনস্ট্যান্ট, এটাকে বাদ দে। তার মানে আমি এইভাবে লিখতে পারি n সমান 1/lr, হ্যাঁ না বল, √t/ρ। এটাও একটা ফর্মুলা আছে দেখ। তার মানে n ইজ প্রপোর্শনাল টু 1/r, মানে একটু আগে বললাম মোটা তার আর পাতলা তার, মোটা তারে ফ্রিকোয়েন্সি কম হবে, রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর পাতলা তারে ফ্রিকোয়েন্সি কি হবে, বেশি হবে। আবার ডেনসিটির উপরও ডিপেন্ড করছে, ডেনসিটি যদি বেশি হয় সেই তারের ফ্রিকোয়েন্সি কি হবে, কম। ডেনসিটি বেশি হয়ে গেলে কম হবে, ডেনসিটি কমলে বেশি হবে। তাহলে কি আমি পুরো সিচুয়েশন বোঝাতে পেরেছি? আমি পুরো সিচুয়েশন বোঝাতে পেরেছি। এখন এই টান টান করা তারের মূল সুর আর বিভিন্ন উপসুর বার করব, ফান্ডামেন্টাল টোন অ্যান্ড ওভার টিউনস। এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি পুরো কনসেপ্ট? এইটা যে কতবার স্কুলে পরীক্ষা এসেছে চিন্তা করতে পারবি না। কি এসছে, যে টান টান করা তারের সূত্রগুলি লেখো, রাইট ডাউন দ্য অলস সূত্র, মানে লজ অফ তোমার হচ্ছে স্ট্রেচড ওয়্যার। এবার আমার বক্তব্য এন এল টি মিউ লিখলে হয়ে যায়। তোদের বই মিউ নাই, তোদের বই মাস আছে, এম আছে। এম কেন লিখি না বলতো, মাসের সাথে গন্ডগোল হয়ে যায়। এম মানে আমরা মাস বুঝি, কিন্তু মিউ কেন লিখছি, মাস পার ইউনিট লেংথ বলে তোদের ওখানে দেখবি ভালো করে উল্লেখ করা আছে, স্মল এম মানে কিন্তু মাস পার ইউনিট লেংথ, দেখ m/l করা আছে। তাই তোরা মিউ লেখার চেষ্টা করবি যাতে ভুল না হয়, ভুল আমি চাই না হোক। আমার বক্তব্য এই তিনটে লেখার সাথে সাথে না এই রেডিয়াস আর তুমি ডেনসিটিটাও লেখো, পুরোটাই যেহেতু একসাথে আসছে, একটু বড় হবে হয়তো, বাট ঠিক আছে। এবং ফাইনালি এই দুটো টার্ম ইউজ করে দেবে, এইটাও আর এইটাও। ওকে, আমরা আগের ক্লাসে ফান্ডামেন্টাল টোন বুঝিয়েছিলাম। অর্ণব, ফান্ডামেন্টাল টোন কাকে বলে রে? মূল সুর। কাকে বলে ভুলে গেছিস? যার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম তাকে বলি আমরা ফান্ডামেন্টাল টোন, আর বাকি সবগুলোকে কি বলি, ওভার টিউন। ফান্ডামেন্টাল টোনের যেগুলো কি হবে হারমোনিক্স, মানে হচ্ছে গুণিতক, সেগুলোকে বলি হারমোনিক্স। আর যেটা হবে ডাবল সেটাকে বলি অক্টেভ। পুরো কনসেপ্ট ওখানে বুঝিয়েছিলাম ভালো করে, ঠিক আছে? পড়ার দরকার নাই, অসুবিধা নাই, কি হবে পড়াশোনা করে পাস তো করে যাবো এই চ্যাপ্টারগুলো না পড়লেও, তাই তো? 35-এ কত তুলতে হবে? 11। তো 11 উঠে যাবে। শুধু শুধু ওই গ্র্যাভিটেশন আর ওই তোর প্রপার্টিজ অফ ম্যাটার পড়লে তো 11 হয়ে যাবে। 10 আর 5 15, খুব ভালো করে 15 পড়ে গেলে 11 পেয়ে যাবো, পাস করে যাবো। কি বলছিলাম জানো? তাহলে আমরা যদি একটা ওয়্যারকে ভাবি স্ট্রেচড ওয়্যার, আমি জাস্ট ক্যাজুয়ালি ছবিগুলো আঁকছি, খুব কেয়ারফুলি আঁকছি না। এটা একটা লুপ, এটা একটা লুপ। আচ্ছা, এটা কি দুটো লুপ? আমি ক্যাজুয়ালি আঁকছি ছবিগুলো কিন্তু। আচ্ছা, এটা 3টে লুপ, আমি লেন্থটাকে দেখ একই রাখছি কিন্তু, হ্যাঁ, মাঝে দাগ দিয়ে দেখতে ভালো লাগবে। এটা হলো না, ঠিক আছে, বাদ দে। এটা কিন্তু এখানে হবে, হ্যাঁ, দেখতে খারাপ লাগছে। আর মাঝে আমি আরো দুটো লুপ করে দিই, এরকম হতে পারতো নাকি? 3টে লুপ। সো এইভাবে চলতে থাকবে লুপ গুলো। আমি প্রথমে আসি, আকাশ ভেবে চিন্তে বলবি এটা কি রে, নোড না অ্যান্টি নোড? আমি তোকে জিজ্ঞেস করছি, তুই আমাকে জিজ্ঞেস করছিস নোড না? নোড। আর এটা কি? অ্যান্টি নোড। এটাও নোড। দুটো নোডের মধ্যে ডিস্টেন্স কত হয়? লিখেছিলাম, হ্যাঁ, তুই λ/2। তাহলে দুটো নোডের মধ্যে লেংথ কত? λ/2। তাহলে এই দুটোর মধ্যে লেংথ কত? λ/2। আর এর লেংথটা কত? এল। সব জায়গায় সেম লেংথ। তাহলে আমরা কি লিখতে পারবো যে λ/2 সমান এল? তাহলে এখান থেকে আমি লিখতে পাচ্ছি ল্যামডা সমান 2l। খুব ভালো করে ক্যালকুলেশন বোঝ, ক্লিয়ার? আবার দেখ, আমরা জানি ভি সমান কত হয়? n ল্যামডা। তাহলে n সমান কত হবে? v/λ। তাহলে n যদি বার করতে চাই, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। তাহলে v/λ, ল্যামডা মানে কত? 2l। তাহলে এখানে আমি পেলাম n মানে কত? v/2l। ঠিক। আমি যদি পরেরটাতে যাই, বলতো পরেরটাতে ল্যামডা বাড়ছে না কমছে ইন্দ্র? ল্যামডা কমছে। এটাই λ/2 ছিল, এখানে কত আছে? তাহলে বাড়ছে না কমছে? আরে তরঙ্গ দৈর্ঘ্য তো বেড়ে যাচ্ছে না, এখানে তো কম আছে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আরো বাড়ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক।
এখানে সবচেয়ে বেশি ল্যামডা আছে। ল্যামডা যত আসবে আস্তে আস্তে কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, দেখছিস না ব্যাপারটা? ডোন্ট গেট কনফিউজড, বি স্ট্রিক্ট টু ইউর, মানে যেখানে আছিস সেখানে স্ট্রিক্ট থাক। তাহলে এন সমান ভি বাই ল্যামডা, মানে এখানে কি ল্যামডা সবচেয়ে বড়? এর থেকে বড় ল্যামডার পাবো আমি এখানে? জীবনে সম্ভব নয় ভাই, কারণ এইভাবে একে স্ট্রেচ করতে পারবো না। তাহলে ল্যামডার মান সবচেয়ে বেশি, তাহলে এন সমান ভাব ল্যামডার মান যদি সবচেয়ে বেশি হয় এন এর মান সবচেয়ে কম, এটাকেই কি আমরা বলি ফান্ডামেন্টাল টোন। তাহলে এখানে ল্যামডার মান ম্যাক্সিমাম, তাই এখানে ফ্রিকোয়েন্সি মান কি মিনিমাম, তাহলে এটাই কি আমার ফান্ডামেন্টাল টোন হবে? হ্যাঁ না বল? তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোন এন সমান কত হয়? ভি বাই। এটা কি মনে থাকবে? পরীক্ষা আসে না সময়, জয়েন্ট নিতেও অনেক সময় ছট করে জিজ্ঞেস করে নেবে। এটাকে বুঝাতে পারলাম, মুখস্থ রাখবি যে স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হয়? ভি বাই 12, সিম্পল। কারণ শুধু স্ট্রেচড ওয়্যার নয়, আমরা এরপরে আমি ফ্লুট পড়াবো, এয়ার কলম পড়াবো, সেগুলো তো আসবে। ওকে, এখানে আসি। তাহলে এখানে কত হয়েছে? ল্যামডা। তাহলে এক্ষেত্রে ল্যামডা মানে কি এল? হ্যাঁ না বল? তাহলে এন সমান আমরা কি জানি? ভি বাই ল্যামডা, মানে কি ভি বাই এল। আমি কি এইভাবে লিখতে পারি 2v বাই 12? আর ভি বাই 12 মানে কি এন, এটাকে আমরা এন 0 ধরছি বা 1 ধর, এন 1 ধরছি, আর এটাকে ধরছি এন 2। তাহলে কি আমরা লিখতে পারবো এটা মানে 2n1? তার মানে আমরা পেলাম এন 2 মানে কত? 2n1। মানে এইটা যা ছিল ভি বাই এল আছে তো, আবার 2 কমন নিয়ে নিয়েছি, 2 কেটে যায় না? ঠিক আছে, এদিকে দেখো, তাহলে এটা কি এর দ্বিগুণ? দেখটাই হয়ে গেছে। তাহলে এটা যা হলো এটা তার কি হয়ে গেল? অক্টেভ। বুঝতে পারলাম? 3 নম্বরে আসছি। বৃষ্টি, এখানে ল্যামডা কত আছে ভেবে চিন্তে বলবি, খুব কঠিন জিনিস কিন্তু। খাতাপত্র না, দাঁড়াও বলতে দে। 3 ল্যামডা বাই 2, ঠিক বলছে অবভিয়াসলি, কারণ এখান থেকে এটুকু ল্যামডা বাই 2, তাহলে এখানে হচ্ছে 3 ল্যামডা বাই 2 মানেই তো এল। তাহলে এন 3 মানে কত? ভি বাই ল্যামডা, ল্যামডা মানে কত? 12 বাই 3। তার মানে এন 3 মানে 3v বাই 12। তাহলে এন 3 মানে যদি 3v বাই 12 হয় মানে 3n1। তার মানে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে এন 4 মানে কত হবে? 4n1। এন 5 মানে কত হবে? 5n1। মানে আমি একটা স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোনের যুগ্ম এবং অযুগ্ম, ইভেন অ্যান্ড অড, বোথ ফ্রিকোয়েন্সিস পাচ্ছি। এটা যদি 1 হয় আমরা 2, 4, 6 সবই পাবো, আর অডে যদি যাই 3, 5, 7 সবই পাবো। যে সমস্ত জায়গায় ফান্ডামেন্টাল টোনের ইভেন অ্যান্ড অড বোথ কম্বিনেশন একসাথে পাওয়া যায় সেটা বড় সুরেলা হয়, শুনতে ভালো লাগে, কারণ সেখানে কোনো সমমেল বাদ যায় না। সেজন্য গিটারের টোন কিন্তু ভালো লাগে শুনতে। গিটারকে এরকম যদি ড্রাম স্ট্রিমিং করা হয় তাহলেই শুনতে ভালো লাগে, কারণ সেখানে সব রকম পাওয়া যায়। কিন্তু আমি কোথায় বাড়ি মারবো তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এবার আমি এটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না। তুই এইখানে বাড়ি মারলে যা হবে, এইখানে বাড়ি মারলে তা হবে না, এটা কিন্তু আমি আর কন্ট্রোল করতে পারবো না, কারণ ও তো নিজের লুপে ভাঙবে, নিজে তৈরি হবে। তো ইট ক্যান নেভার বি কন্ট্রোলড। এবার তুই ভাব, যদি আমি মূল বিন্দু এই জায়গাটাতে টানি, এখান থেকে টানি, তাহলে এখান থেকে যদি টানি তাহলে ওয়েভটা এমন ভাবে কাঁপবে যে এখানে 3, 5 এগুলো পাওয়া যাবে না, ইভেন গুলো পাওয়া যাবে। তাহলে আমি যে বাড়ি মারছি সেখান থেকে কিন্তু আমি নিজে কন্ট্রোল করতে পারছি না যে কোথা থেকে ওয়েভ তৈরি হবে। সেই জায়গাটায় আমি শুধু এইটুকু জানি যে যেখানে বাড়ি মারছি সেটা অ্যান্টিনোড হবে। এবার নোটগুলো, অ্যান্টিনোডগুলো কেমন হবে আর আমি আর জানতে পারছি না। এবার আমি কখনো মিডলে মারতে পারি, সাইডে মারছি, সো ইট ক্যান নেভার বি কন্ট্রোলড। বাট আমরা এখান থেকে কিন্তু ইভেন অড একসাথে পেতে পারি। সো বেসিক্যালি সেই কারণে, যেহেতু এটা আমি নিজের মতো করে বানিয়েছি বলে তুমি সবসময় ভাবতে পারো না যে এখানে বাড়ি মারবো, এখানে বাড়ি মারবো, ওটা ওইভাবে কন্ট্রোল করাই যায় না ভাই। সেই জন্য আমরা কি করি? হাত ইউজ করি, হাত থেকে কমা বাড়া করি। সেই জন্য কি হয়? সুরটা আরো চেঞ্জ হয়, লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারলাম? সেই জন্য গিটারের ক্ষেত্রে এই ফ্রেট, এই হাতটা খুব গুরুত্বপূর্ণ। একটা ওয়্যারের ক্ষেত্রে এই হাতটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কি আমি ওখান থেকে লেন্থ চেঞ্জ করছি। এই যে লেন্থ বাবা, লেন্থ, এই লেন্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়েভের ফরমেশনও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে।
আমি কি বোঝাতে পারলাম পুরো জিনিসটা? কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? চলো, যদি কোশ্চেন দেয় স্ট্রেসড ওয়্যারে দেখাও ফান্ডামেন্টাল টোনের ইভেন অ্যান্ড অড বোথ ফ্রিকোয়েন্সিস পাওয়া যায়, এই ক্যালকুলেশন দেখাতে হবে। আমি ছোট ছোট করে দেখালাম, তোমাদের কিন্তু এটা করতেই 2 পাতা লাগবে। বুঝতে পারছো? প্রত্যেকটা কেসে ছবি আঁকতে হবে। তুমি মিনিমাম 3টে দেখাবে, 4টে দেখালে খুব ভালো। 4টে আমি দেখালাম না, 3টে। বুঝতে পারছো? 4টে দেখালে কি হবে? একই জিনিস। 3টে দেখালেই হয়ে যায়। তুমি 1 2 3 পেলে মানে কি 2 পেয়েছি মানে 4ও পাবো, 3 পেয়েছি মানে 5ও পাবো। এই ক্যালকুলেশনটা কি পারবো করতে? সকলে বলবে আমাকে। কোনটা? স্ট্রেসড ওয়্যারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোনের ইভেন অ্যান্ড অড বোথ কম্বিনেশনের ফ্রিকোয়েন্সি গুলো পাওয়া যায়। ওকে, আমরা তারের ক্ষেত্রে কি কম্পাঙ্ক পড়লাম বা কি কম্পন পড়লাম? ট্রান্সভার্স, তির্যক। আচ্ছা, তারে কি অনুদৈর্ঘ্য হতে পারে না? হতেই তো পারে অনুদৈর্ঘ্য। তারের মধ্যে তো অনুদৈর্ঘ্য হতে পারে না? আমরা যদি তারের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গই ভাবতাম তাহলে কি সমস্যা ছিল? একটা এক্সাম্পল নিই, তাহলে সমস্যাটা ধরতে পারবো। আমরা এখন আলোচনা করছি যে স্ট্রেসড ওয়্যারের ক্ষেত্রে ট্রান্সভার্স ভাইব্রেশন কেন নেব আমরা? আমরা তো লঙ্গিটিউডিনাল ভাইব্রেশনও নিতে পারতাম, আমরা চয়েস করতে পারতাম। এখন তুই ভাব, যদি আমি লঙ্গিটিউডিনাল ওয়েভ ভাবি, লঙ্গিটিউডিনাল ওয়েভ, তাহলে ভাই সিম্পল কথা, ল্যামডা সমান ভি বাই এন। এখন আমি যদি ভি এর ভ্যালু দেখি, ইস্পাত, ধরো তারটা ইস্পাত দিয়ে তৈরি, ভি এর ভ্যালু কত হয়? ইস্পাতের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ, লঙ্গিটিউডিনাল ওয়েভ ভেলোসিটি কত হয়? 5000 মিটার পার সেকেন্ড। তার মানে ভি এর ভ্যালু কত হচ্ছে? 5000 মিটার পার সেকেন্ড। এন্ড ধর একটা ফ্রিকোয়েন্সি 250 হার্টজ, 250 হার্টজ। অবভিয়াসলি আমরা যে সা বলি সেটা তো 128 হার্টজ, ঠিক বলছি তো? আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে এখানে ল্যামডা ভ্যালু কত হবে? অ্যাজ ইউ ক্যান সি ল্যামডা শুড বি ইকুয়াল টু ভি বাই এন। তাহলে 5000 বাই 250, তার মানে এটা কাটলে 20 হয়। ল্যামডা শুড বি 20 মিটার। মানে আমি যদি শুধু তারের মধ্যে ফান্ডামেন্টাল টোনটুকু তৈরি করতে চাই, তাহলে ল্যামডা ভ্যালু কত লাগবে? 2 ইন্টু এল। তাহলে এল কত হবে? 10 মিটার। মানে একটা 10 মিটার লম্বা গিটারের তার লাগবে। যদি আমি লঙ্গিটিউডিনাল ওয়েভের কথা ভাবি, এত বড় গিটার কি কাজে লাগবে আমার? শুধুমাত্র তো ফান্ডামেন্টাল টোন, এই সমস্ত টোন তৈরি করতে ভাব কত লাগবে, কি লাগবে, মানে এই টোন করতে আরো কত কি লাগবে। তাহলে লজিক্যালি আমি এরকম পারবো না। সেই জন্য আমরা কখনো লঙ্গিটিউডিনাল ওয়েভকে ভাববো না ট্রান্সভার্স ওয়েভ। এই তোমার স্ট্রেসড ওয়্যারের ক্ষেত্রে, স্ট্রেসড ওয়্যারের ক্ষেত্রে কি ভাবো? সবসময় ট্রান্সভার্স, মানে আমরা এইভাবেই বাড়ি মারবো, এইভাবে নয়। বুঝতে পেরেছো? কোন গিটারে তুই এভাবে স্ট্রামিং দেখিস নি, স্ট্রামিং সবসময় এরকম হয়। এটাই তো ট্রান্সভার্স, ওয়েভ যাচ্ছে কোন দিকে? সোজা। মানে লাইক এটা গিটারের ওয়্যার, আমি এইভাবে বাড়ি মারছি, তাহলে ওয়েভটা কি হচ্ছে? এইভাবে ভাইব্রেট করছে। গিটারের তার ভাইব্রেট করে কিভাবে? এইভাবেই তো। এটা ট্রান্সভার্স তো। লঙ্গিটিউডিনাল হলে কেমন হতো? এরকম হতো। ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার আছে কনসেপ্টটা? ওকে, এরপর আমরা পড়বো সোনোমিটার। সোনোমিটার কি? এই সোনোমিটারটা আমার কাছে আছে, এখানে এখনো ব্যাগে ঢোকানো আছে, বার করিনি। সোনোমিটার কি? সোনোমিটার বাদ পড়ানো তো আছে। হ্যাঁ, অনেক স্কুল পড়া, অনেক স্কুল পড়ায় না, সেটা ডিপেন্ড করছে। সোনোমিটার কি? কতগুলো তার একটা টেবিলের উপর রেখে দেওয়া আছে। আমি উদাহরণ দিচ্ছি। ধর এরকম ভাবে, ধর এটা একটা টেবিল, ভালো করে বলছি, এটা একটা টেবিল, আমি ওপর থেকে দেখছি, ওপর থেকে ভিউ করছি। এটা একটা টেবিল। এই টেবিলে এরকম করে একটা দেখবি বার আছে রাখা, বার মানে লেন্থটাকে অ্যাডজাস্ট করার জন্য। আর আমি কি করেছি? কতগুলো তার নিয়েছি। তার কেমন নেবো? মোটা পাতলা তার নেবো, ঠিক আছে? তাহলে একটা মোটা তার নিলাম, আরো মোটা, আরো মোটা, এরকম 3টে তার নিলাম। এবার এগুলোকে ঝুলিয়ে রেখেছি নিচে, এবং এখানে বাটখারা রাখার জায়গা রেখেছি। বাটখারা বাড়ালে কি হবে? টান বাড়বে। তাহলে দেখ, আমি এইটাকে ভ্যারি করিয়ে লেন্থ ভ্যারি করাতে পারবো। আমি বাটখারা চাপিয়ে টেনশন টি কে চেঞ্জ করতে পারবো। আর তারগুলো ছোট মোটা পাতলা নিয়েছি, তার ফলে মাসকে ভ্যারি করাতে পারবো, এম, মাস পার ইউনিট লেন্থ। আর ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে ফর্মুলা ছিল এন সমান 1/L √T/μ। তার মানে আমি 3টাকে এন এর সাথে ভ্যারি করাতে পারবো। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাকি নিজেই বুঝে যাবি, যেটা প্র্যাকটিক্যালে থাকে। আমি কি করলাম?
যে কোনো একটা তারকে নিলাম, বাকি তারগুলো ফিক্সড, মানে মাস ফিক্সড, হ্যাঁ না বল। আর আমি এখানে কি করলাম, এই বারটাকে একটা জায়গায় ফিক্সড করে দিলাম, তাহলে এবারটাও ফিক্সড। এবার আমি এখানে বাটখারাতে পাচ্ছি, তাহলে টেনশন চেঞ্জ হচ্ছে। এবার প্রথমে 5 কেজি চাপালাম বা 2 কেজি চাপালাম, দিয়ে এটাকে বাড়ি মারতে হবে আর একটা সুরসলাকে বাড়ি মারতে হবে, তবে তো ফ্রিকোয়েন্সি বুঝতে পারবো। এবার ফ্রিকোয়েন্সি কি করে হবে, আমার কাছে নন ফ্রিকোয়েন্সি থাকবে, হ্যাঁ না বল। হ্যাঁ, যে কোনো একটাকে বাবা, বাকি তো ফিক্সড। আমি এন এর সাথে টি কে ভ্যারি করাচ্ছি, এন এর সাথে টি কে ভ্যারি করালে মিউ ফিক্সড মানে দুটো তার ফিক্সড, চেঞ্জ হবে না, লেংথ তো চেঞ্জ হবে না, লেংথ ফিক্সড। এবার আমার কাছে নোন আছে 128, 256, নোন আছে ফ্রিকোয়েন্সিস, বাড়ি মারলাম, দেখলাম কার সাথে সে রেজোনেন্স তৈরি করছে। যার সাথে রেজোনেন্স তৈরি করছে মানে এর ফ্রিকোয়েন্সি আর ওর ফ্রিকোয়েন্সি কি সেম, তাহলে ফ্রিকোয়েন্সি জেনে গেলাম। তাহলে 41 টেনশন 1 এ আমি একটা ফ্রিকোয়েন্সি পেলাম n1। সিমিলারলি T2 আমি আরো বাটখারা চাপাবো, আর একটা ফ্রিকোয়েন্সি পাবো n2। বলতো ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে? বাড়বে। এন্ড ধর T3 তিনটে ভ্যালু নিলাম, n3 পেলাম। আর ভ্যালু বেশি পাওয়া যায় না, 4-5টা ভ্যালু পাওয়া যায়, 4টে ভ্যালু। এবার আমাদেরকে প্র্যাকটিক্যালে এই ভ্যালু পেলাম, এখন আমাদেরকে একটা গ্রাফ প্লট করতে হয়। কেমন গ্রাফ? না তো দেখ, n কে যদি স্কোয়ার করি তাহলে টিটা কি হয়ে যাবে, স্কোয়ার রুট চলে যাবে। তাহলে আমাদেরকে গ্রাফটা প্লট করতে হয় n স্কোয়ার ভার্সেস টি। তাহলে n স্কোয়ার সাথে যদি টি গ্রাফ প্লট করিস y সমান mx, বাকিগুলো তো ফিক্সড। তাহলে কেমন গ্রাফ হওয়া উচিত? মূলবিন্দুগামী সরলরেখা। এই গ্রাফটা যদি এইরকম আসে তোমার প্র্যাকটিক্যাল ঠিক। এবার অনেক সময় কি হয় বলতো, এরকম করে একটা দাগ এখানে চলে গেল, দিয়ে একটা দাগ এখানে, একটা দাগ এরকম, দিয়ে মিডল দিয়ে টেনে নিতে হয় সবসময়। এরকম নয় যে গ্রাফটা আমরা এইভাবে টানবো, নো 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 নো, মিডল দিয়ে টেনে নাও। কারণ তোমার ভুল হয়েছে প্র্যাকটিক্যালে, কিছু এরর এসছে বলে তো এই দুটো দাগ আসেনি। বুঝতে পেরেছি ব্যাপারটা? আর প্র্যাকটিক্যালে তো এরর হবে। তুমি যদি চুরি করো আমি বুঝে নেবো কি করে, তোমার 3টে দাগই স্ট্রেট লাইনে চলে আসবে, হবে না কোনোদিনও, কারণ আমার ইনস্ট্রুমেন্ট ভুল আছেই। প্র্যাকটিক্যাল ভুল থাকবেই, যদিও ভুল না থাকে আমাদেরকে ভুল করতে হয়, তবেই তুই প্র্যাকটিক্যাল করছিস। প্র্যাকটিক্যালি অ্যাকুরেট ভ্যালু আসে না। ধর আমি যখন লেন্সের প্র্যাকটিক্যাল ধর করবি কোনো, ধর আমি কথা মানে বলছি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, ধর লেন্সের ফোকাস দৈর্ঘ্য আছে 20.43, তোর যদি 20.43 চলে এসছে মানে তো তুই প্র্যাকটিক্যাল মুখস্থ করেছিস, তোর প্র্যাকটিক্যাল ভুল। তোকে 20.43 আনা যাবে না, 20.2 আনো, এইটা বাদে তুমি যা প্র্যাকটিক্যাল আনবে সেটাই রাইট। ওটা আনলে পরে তোর স্যার ম্যাডাম পছন্দ করবে না, বলবে তো। আবার প্র্যাকটিক্যাল খাতা ফ্রেশ হলেও মুশকিল, প্র্যাকটিক্যাল খাতায় কাটাকুটি চাই। কেন? তোমার কাটাকুটি হয়েছে মানে তুমি প্র্যাকটিক্যাল নিজে করেছো, ক্যালকুলেশন করেছো। আমরা যখন, কেন প্র্যাকটিক্যাল করানোর সময় কি করতে হয় বলতো, আগে থেকে প্র্যাকটিক্যাল লিখে নিয়ে যেতে হয়। নিয়মটা শোন, এই জীবনে ভুল করবি না। এরপর তো অনার্সে পড়বি বা বিটেক ফিটেক করবি, যদি প্র্যাকটিক্যাল খাতা আগে থেকে লিখে না নিয়ে যাস না, তুই বাইরে চলে যা, সিম্পল। তোকে আর প্র্যাকটিক্যাল করতে দেবে না, সেটা আমাকেই দেয়নি কতদিন, আমি লিখে নিয়ে যেতাম না, দিয়ে আমি কলেজেই চেঞ্জ করে নিলাম, সেটা আলাদা। হোয়াটএভার, যেটা বলছিলাম, লিখে নিয়ে যেতে হবে। এবার ধর তোর কাছে টেবিল আছে, প্র্যাকটিক্যাল ভাবে টেবিল লাগবেই। এবার ধর তুই একটা প্র্যাকটিক্যাল করে টেবিল করলি, এবার টেবিল তো অনেক সময় ভুলও হয়ে যায় আমাদের, ওই যে কাটাকুটি মোটামুটি হয়। তুই যদি রাফে করিস তো তুই কাটাকুটি হবে, রাফ খাতাটাকে ভালো করে রাখতে হয়। কলেজে বা বিটেকে ওই রাফ খাতা দেখেই তোমার নাম্বার দেবে, প্র্যাকটিক্যাল খাতায় তো 3 মার্কস থাকে। তুই রাফ মানে তুই ক্লাসে প্রেজেন্ট ছিলিস, তোর প্র্যাকটিক্যাল হয়েছে। এবার জানি না সব স্কুলে কেমন কি নিয়ম, আমি বলতে পারবো না, সব স্যারদের একটা ডিফারেন্ট ওপিনিয়ন। আমি যদি প্র্যাকটিক্যাল করতাম আমি তো কি দেখতাম, তোমার রাফ খাতা আছে কিনা, আমি প্র্যাকটিক্যাল খাতা বাদ দাও, তুমি রাফ খাতা জমা দাও, কারণ রাফে তুমি করেছো প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি প্রমাণ। রাফ চেক করবেই, আর রাফে রেকর্ডেড লেখা থাকে, এবং প্র্যাকটিক্যালেও রেকর্ডেড থাকবে। রেকর্ডেড মানে স্যার রেকর্ড করলো যে হ্যাঁ স্যার নিজে দেখেছেন বা ম্যাডাম নিজে দেখেছেন, সই করা থাকতে পারে। রাফেও সই থাকবে, রাফ প্রত্যেক দিনের স্যার ম্যাডাম সই করে নেয়, তার মানে প্র্যাকটিক্যালের ডেট ওয়াইজ ম্যাডাম বা স্যার দেখে নেবেন। সো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে পারলাম। আমি যদি মাসের সাথে ভ্যারি করাতে চাই তাহলে আমি 3টাকেই নেব, লেন্থ ফিক্স করে দেবো, টেনশন ফিক্সড করে দেবো। তাহলে এইভাবে সোনোমিটারটাকে আমরা কাজ করতে পারবো। সোনোমিটার কি বোঝাতে পারলাম? হ্যাঁ না বলবি। সোনোমিটার কি বোঝাতে পারলাম? ওকে, হ্যাঁ সোনোমিটার, সোনোমিটার এখানে আছে, পড়ে করতে পারিস কোনোদিন, এখন পারবো না, এখন পড়িয়ে দিই বাবা, আর তো কয়েকদিন পর পরীক্ষা। চলো আগে সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলাটা জানিস। চলো
ভাইব্রেশন অফ এয়ার কলাম এবার আমরা পড়বো, বায়ুস্তম্ভের কম্পন। ভাইব্রেশন অফ এয়ার কলাম মানে এটা যদি একটা ছিপি হয়, এর ভেতরে বায়ু আছে, মানে এটা একটা এয়ার কলাম, আমি যেখানে আওয়াজ করি একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে বলে, ফ্রিকোয়েন্সি পাওয়া যাচ্ছে বলে এটা অডিয়েবল। তার মানে যে কোনো জায়গায়, এই গ্লাসের এখানেও তো এয়ার কলাম আছে, তো যে কোনো জায়গায় একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার থাকলে সেখানে একটা এয়ার কলাম পাওয়া যায়। এবার সেই এয়ার কলামের ভিতরে যখন আমরা ভাইব্রেশন দেব, সেই ভাইব্রেশনটা আমার ওখানে এয়ার কলামকে ভাইব্রেট করায়, তার ফলে একটা ফ্রিকোয়েন্সি আছে। যেমন তবলার ক্ষেত্রে ভাবতে পারো, তবলায় কি করি, মেমব্রেনে বাড়ি মারি, তবলার ভেতরে যে কলাম আছে সেই কলাম ভাইব্রেশন হয়, তার ফলে আমরা সাউন্ড পাই। এক্স্যাক্টলি এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে ফ্লুট, বাঁশি। বাঁশি কি হয় দেখবে, একটা লম্বা স্টিক এবং তার ভেতরটা হলো, এবং তার উপর দেখবি কতগুলো ছিদ্র দেওয়া থাকে, ছিদ্রটা দেওয়া থাকে লেন্থকে চেঞ্জ করার জন্য, আমি পরে বোঝাচ্ছি। এবার বাঁশির এই জায়গায় যদি ফ্লুটে এরকম করে বাড়ি আওয়াজ করে ফু দেওয়া হয়, এর ভেতরে এয়ার সার্কুলেট করে এবং এয়ার এখানে ভাইব্রেট করে, তাহলে এখান থেকে পুরো আওয়াজ বেরোয়। শ্মশানে গেলে অনেক সময় কি হয়, আমরা এক প্রকারের আওয়াজ পাই। আমার মানে দিদির বাড়ি শ্মশান থেকে একটু আগেই, সো রাত্রেবেলায় অনেক সময় শ্মশান থেকে আওয়াজ পাওয়া যায়। এবার অনেক সময় বিকট রকমের সাউন্ড পাওয়া যায়। কেন কি হয়, আমাদের মাথার খুলি ধর ধর কথা মানে বলছি, বা কোনো কিছু শ্মশানে গিয়ে ওদিকে ফেলে দিয়েছে, কুকুর টুকুর মরে গেছে বা গরু টুকুর মরে গেছে, অনেক সময় ফেলে দেয় না, যদি বা উচিত নয় এগুলো, আমি জানি না ফেলে কিনা, আমি মানুষের কথা বলছি। ধর মানুষকে পুড়িয়েছি, মাথার হাড় খুলি পড়ে নি, ধর হতেই পারে তো, দিয়ে এবার ধর ওটাকে ছায়ের ওদিকে ফেলে দিল, গঙ্গার ধারেই এটা ফেলে দিল। এবার আমাদের এখানে তো প্রচুর ক্যাভিটিস আছে, এগুলো পুরো ক্যাভিটি, এটাকে সাইনাস বলে অবভিয়াসলি জানিস। এবার যখন এর ভেতর দিয়ে এয়ার সার্কুলেট করে না, এই জায়গাটায় ভাইব্রেশন তৈরি হয়, তারপরে এখান থেকে একটা সু করে আওয়াজ হয়, সু করে আওয়াজ হয়, বিভিন্ন রকমের আওয়াজ হতে পারে। এবার একসঙ্গে ধর দু তিনটা মাথার খুলি পড়ে আছে, তাদের মধ্যে দিকে ভাইব্রেশন হচ্ছে, তখন বিভিন্ন রকমের সাউন্ড ক্রিয়েট হচ্ছে। সো অনেকে ভাবে এটা কি ভূতে আওয়াজ করছে, তার আত্মায় আওয়াজ করে বেড়াচ্ছে। আমাদের ওই জায়গায় এটা প্রচলিত, স্বাভাবিক ভাই, পাশাপাশি তো ওগুলো প্রচলিত হবেই। সো দেয়ার ইজ নাথিং বাট এইরকমই। আমি কত সহজে ক্যামেরার সামনে তোদের সামনে বলে দিলাম, কিন্তু আমার রাত 12টা গিয়ে ওইগুলো চেক করতে ফেটে যাবে, ন্যাচারালি ভাই কষ্ট হবে। আমি রাত 12টা গিয়ে সরাসরি গিয়ে চেক করতে পারবো না যে সত্যি, হ্যাঁ আমি পারবো না, তোরা সঙ্গে গেলে চল, আমি রাজি আছি। হ্যাঁ আমি এমনিতে ভূতকে খুব ভয় পাই অনেস্টলি, যদিও ভূত বলে কোনো কিছু হয় না, আমি ধরে নি, বাট দেখ আমাকে একাই থাকতেও হয় না কখনো কখনো, সো কি দরকার ভাই। আমার বক্তব্য যে আমি চারিদিকে জানলা ফান্ডা লাগিয়ে দিই, তাহলে আমার ভূত ঘরে ঢুকতে পারবে না, এটা আমার সিম্পল কনসেপ্ট, আমার সিম্পল কনসেপ্ট। সেই জন্য আমি কি করেছিলাম, যখন মেসে থাকতাম, মেস তো নয় রুমে থাকতাম, তখন কি করতাম, একটা মাছ পুষেছিলাম, যে মাছটাও তো একটা প্রাণী, সেও তো বেঁচে আছে, ভূত আমাকে একা খাবো, মাছটাকেও খাবে। তো কেউ ছিল না আমার, তো আমার অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেল আমার খুব কম, সে বলে আমার একটা মাছ থাকতো, একটা টিকটিকি আমি খুব ভালোবাসতাম, কারণ আমার সঙ্গী ছিল সে, ঘরে একা থাকবো টিকটিকি একটা ঘুরে বেড়াচ্ছে, যে কেউ এলে পর আমি ঘরে খুব তাকে আদর যত্ন করে রাখতাম, না তুই থাক। আমি মানুষকে খুব ভয় পেতাম, যে আমার ঘরে এসে মানুষ উৎপাত করবে, কিন্তু এরা কেউ উৎপাত করবে না, ঠিক আছে। এরা তোরা এখন বুঝবি না, যখন মেস বা হোস্টেলে যাবি তখন বুঝবি যে রুমে এসে মানুষ কত উৎপাত করে, সেটা আলাদা কথা, ছাড়, ওপেনলি বলবো না। আমার সঙ্গে যারা থাকতো তারা দেখলে পরে এখন কমেন্ট সেকশনে বিরক্ত। আমরা আলোচনা করছিলাম এয়ার কালাম। এবার যদি আমরা এটাকে দেখি, এর একদিকটা বন্ধ, এটাকে বলবো আমরা ক্লোজ পাইপ, কিন্তু এই দুই দিকটা যদি খোলা হয়, যেমন ফ্লুট, ওপেন পাইপ, তাহলে ওপেন পাইপের স্ট্রাকচার কেমন হবে? ওপেন পাইপ মানে দুই দিক খোলা, ইট ইজ ওপেন পাইপ, এটা হচ্ছে আমার ওপেন পাইপ। আর ক্লোজ পাইপ কেমন হবে? সিম্পল কনসেপ্ট, ক্লোজ পাইপ হবে এরকম, এটা হচ্ছে ক্লোজ পাইপ। ক্লোজ পাইপ মানে এই কথাটা ভাববে না মাথার মধ্যে যে দুই দিকে বন্ধ, তাহলে তো ফু দিতে পারবি না, অনেকে মাথার মধ্যে থাকে, বলে যাবি জানি তো, মন দিচ্ছিস না, চোখ কচলাচ্ছিস, সেসব আলাদা কথা। তুই চোখ কচলাচ্ছিস, ও ঠিক আছে। এবার বলো, যদি আমি এখানে ফু দিই, সিম্পল আগে বোঝো, তাহলে এই জায়গাটা একটা নোড তৈরি হবে, হ্যাঁ না না, কেন এই জায়গাটা বন্ধ, তাহলে ক্লোজ পাইপের এই জায়গাটায় সর্বদা আমার মাথায় রাখবো একটা করে নোড তৈরি হবে, আর যে জায়গাটা ওপেন আছে সেই জায়গাটা তো এয়ার বেরিয়ে যেতে চাইবে, এখানে তো কোনো বাধা নাই, তাহলে এখানে সবসময় একটা কি তৈরি হবে? অ্যান্টি নোড, এটা মাথায় রাখবো আমরা। তাহলে যখন ক্লোজ পাইপে থাকবে, তখন যাই হোক এখানে নোড বানাতেই হবে তোমাকে, এটা মাথায় রাখবে, কারণ এয়ার এসে এখানে ধাক্কা মারবে। যেমন আমাদের কি হচ্ছিল, ট্রান্সভার্স ওয়েভ তৈরি হচ্ছিল, ঠিক বলছি তো? আবার এখানে ভাবো,
এর দুই দিক খোলা, মানে এয়ার এদিকেও বেরোতে চাইবে, এয়ার এদিকেও বেরোতে চাইবে, আর বেরোবে কি হবে? ওপেন ভাবে, কারণ এখানে ধাক্কা মারছে না কোনো জায়গায়। তাহলে এখানেও একটা অ্যান্টিনোড তৈরি হবে, এখানেও আমার অ্যান্টিনোড তৈরি হবে। তাহলে ওপেন পাইপ আর ক্লোজ পাইপের মধ্যে পার্থক্যটা বুঝলাম, যে ওপেন পাইপ বা ক্লোজ পাইপের ক্ষেত্রে ক্লোজে একটা নোড একটা অ্যান্টিনোড, আর ওপেনে সর্বদা একটা অ্যান্টিনোড তৈরি হবে। ঠিক আছে, আমরা ক্লোজ পাইপ নিয়ে একটু আলোচনা করব, ওপেন পাইপটা এখন বাদ রাখলাম। ক্লোজ পাইপের ক্ষেত্রে আমরা জানি এখানে নোড তৈরি হবে, আর আমরা জানি এখানে স্যার একটা অ্যান্টিনোড তৈরি হবে। তাহলে এর সবচেয়ে ইজিয়েস্ট পসিবিলিটি কি? আমি একটু ছোট করি পাইপটা, আমার আঁকতে সুবিধা হবে। তাহলে চ্যাপ্টারটা কি ভালো লাগছে না বোরিং লাগছে? ইন্টারেস্টিং না চ্যাপ্টারটা? সবচেয়ে সহজ পসিবিলিটি কি? ধর এটা একটা আমার পাইপ, আমি যা পাইপ আঁকবো সব লেন্থ কিন্তু সেম, আমার ছোট বড় হতে পারে আঁকাতে, কিন্তু আমি সব ধরে নেবো লেন্থ কিন্তু সেম। এবার এখানে বেটা একটা নোড তৈরি হবে, এখানে অ্যান্টি নোড তৈরি হবে। তাহলে এর সবচেয়ে সহজ পসিবিলিটি কি? যে এখানে একটা নোড, এখানে একটা অ্যান্টি নোড, আর এখানে একটা নোড। তাহলে সবচেয়ে সহজ পসিবিলিটি কি? এইটাই হবে, নোড অ্যান্টি নোড। এর থেকে সহজ আর কিচ্ছু হতে পারে না। তুই বলতে পারিস না এখানে নোড আর নোড, তাহলে তো গন্ডগোল হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পসিবিলিটি। এটা কি ঠিক? একটা নোড একটা নোড। আমি বারবার বলছি লেন্থটাকে আমি ধরবো এল। এই দেবজানি, একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে ল্যামডা কত হয়, মানে তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? একটা নোড কত হয়? ল্যামডা বাই 2। তাহলে নোড আর অ্যান্টি নোড কত হবে? ল্যামডা বাই 2, ল্যামডা বাই 4 হয়, তাই না? নোড টু নোড ল্যামডা বাই 2 এখন লিখেছিলাম। তাহলে এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা মানে তো এল, দেখো অবভিয়াসলি। তাহলে এখান থেকে বুঝতে পারছিস ল্যামডা মানে কত হচ্ছে 4L। তাহলে n1, এটাকে 1 ধরছি, মানে কত? ভি বাই ল্যামডা, মানে n1 মানে কত পেলি? ভি বাই 4L হবে কি ঠিক? এবার বল এইটাই কি সবচেয়ে বড় ল্যামডা? এর থেকে আর বড় ল্যামডা হবে? সম্ভব নয়। তার মানে এইখানের ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে কম, এইটা হচ্ছে কি ফান্ডামেন্টাল টোন। তাহলে আমরা কি বলেছিলাম রে অর্ণব? স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোনের ফর্মুলা n সমান কত ছিল? কিচ্ছু শুনছিস না বলা, ভি বাই 12। আর এখানে কত? ভি বাই, এ মনে রাখতে হবে, কারণ কি অঙ্কের জন্য আমি সব বড় বড় করে বার করবো না, অঙ্ক একটা আমি বারবার বলে দিচ্ছি। তাহলে এটাকে আমরা বলছি এখানে ফান্ডামেন্টাল টোন। ঠিক আছে, নেক্সট আমরা বারবার বললাম সেম লেন্থ রাখবো, সেম লেন্থ রাখলাম, চেষ্টা করলাম সেম লেন্থ রাখার। এবার নেক্সট পসিবিলিটি কি হবে? যে মাঝে একটা নোড ঢুকে যাচ্ছে, হ্যাঁ না বল? এটাই তো পসিবিলিটি হতে পারে। তাহলে এর পসিবিলিটি কেমন হবে? দেখ, এখানে নোড, এখানে নোড, এখানে অ্যান্টি নোড। তাহলে কেমন হওয়া উচিত? যে ওয়েবটা লাইক দিস এরকম হবে, হ্যাঁ না বল? আর এখানকার ওয়েবটা এরকম হবে, কেন রে? নোড নোড এরকম হয়, হ্যাঁ না বল? একটা লুপ তো, নোড থেকে নোডে কি হয়? একটা লুপ। আর নোড থেকে অ্যান্টি নোডটা ঠিক এইরকম লাগে দেখতে, হ্যাঁ না বল? এইরকম কি আসবে দেখতে? এই জায়গাকে বুঝিসনি বল? ক্লিয়ার হয়েছে? তাহলে এটার মান কত হবে? তাহলে এটা পুরোটা ল্যামডা বাই 2, আর এটা কত? ল্যামডা বাই 4। তাহলে অ্যাকচুয়ালি ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 4 মানেই কত? এল। একটাই হওয়া উচিত। তার মানে এটা সামহাউ 3 ল্যামডা বাই 2, এই সরি 3 ল্যামডা বাই 4। কেন? এটা ল্যামডা বাই 2 মানে কত? ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4। এভাবে ভাব, এইভাবে ভাব। দেখ, এখান থেকে এটা ল্যামডা বাই 4, এখান থেকে এটা ল্যামডা বাই 4, এখান থেকে এটাও কত? ল্যামডা বাই 4। তাহলে কটা ল্যামডা বাই 4? মানে এল। তাহলে ল্যামডা মানে কত? 4L বাই 3। তাহলে n2 কত হবে? ভি বাই ল্যামডা। তাহলে n2 হচ্ছে 3v বাই কত? 4L, মানে কত? 3n1, হ্যাঁ না বল? n2 মানে 3n1। আমি যদি সিচুয়েশনটা আর একটু জটিল করি, এগেইন সেম লেন্থ, সেম লেন্থ। এবার মাঝে একটা নোট ভরেছিলাম, এবার কটা নোট ভরবো? দুটো। এরপরে সিচুয়েশন তো এটাই হবে, তাছাড়া তো আর হবে না। তাহলে ধরো এই একটা নোড, এই একটা নোড। তাহলে স্যার এই নোড থেকে এইরকম, এই নোড থেকে এরকম। দেখ, ছবি আঁকা শিখিয়ে দিচ্ছি,
এই ছবি আঁকাটা শিখিয়ে দিচ্ছি, এইভাবে আঁকবো, এইখান থেকে শুরু করিস না, গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা এখান থেকে এইটুকু কত হবে তাহলে? স্যার এখান থেকে এইটুকু হলে এটা এরকম এরকম। তো এবার এগুলো তুই এক্সপ্লেন করবি কি করে ছবি না একে? আর এটা কত হবে? এইরকম, ঠিক বলছি তো? তাহলে এটা হচ্ছে নেক্সট পসিবিলিটি। তাহলে এই পুরোটা কি ল্যামডা? দেখ এই পুরোটা ল্যামডা, আর এটা হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা প্লাস ল্যামডা বাই 4 সমান কত? এল 6। 5 ল্যামডা বাই 4 মানে কত? এল। তাহলে ল্যামডা মানে 4l বাই 5। তাহলে n 3 মানে হচ্ছে দেখ 5 v বাই l। হ্যাঁ না বল? এই 4l। আর v বাই 4l মানে কত পেয়েছিস? n1। তাহলে কত হচ্ছে? 5n1 and n4 কত হবে তাহলে? তার মানে ক্লোজ পাইপের ক্ষেত্রে শুধুমাত্র অড হারমোনিক্স পাওয়া যায় 1 3 5 7 9। সো এটা সুন্দর হবে না কেন? 2 4 6 8 তো পাবোই না এখানে আমি। তাহলে আমি এটাকে অ্যাজ এ ফ্লুট ইউজ করতেই পারবো না। ফ্লুট কোনদিন দেখেছিস এদিকটা বন্ধ? না। আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? এবার আসছি ওপেন পাইপ। এটা কি লিখে শিখালাম? ক্লোজ পাইপ। এবার আমরা পড়বো ক্লোজ পাইপ। ক্লোজ পাইপের ক্ষেত্রে আমরা যদি ফান্ডামেন্টাল কথা ভাবি, লেংথ সেম নিলাম, ক্লোজ না, এটা কি হবে? ওপেন। ওপেন পাইপ। তাহলে ওপেন পাইপের ক্ষেত্রে সবচেয়ে সহজ পসিবিলিটি এখানে হবে অ্যান্টিনোড, এখানে অ্যান্টিনোড। এবার দুটো অ্যান্টিনোড তো পারবো না একসাথে বানাতে, তাহলে আমাকে মাঝে একটা নোড ভরতে হবে। ঠিক বললাম? তাহলে এখানে যদি নোড ভরতে হয় তাহলে এখান থেকে একটা নোড পাবো, সিমিলারলি এখান থেকে একটা নোড পাবো। এইটা হবে সবচেয়ে সহজ পসিবিলিটি। দেখ এরকমই থাকবে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ল্যামডা বাই 4, এটা হচ্ছে ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4 এটা মানেই হচ্ছে আমার এল। আর এর থেকে বড় ওয়েভ বানানো আমার এক্ষেত্রে সম্ভব নয়। ইট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়েভ এখানে তৈরি হয়েছে। সেই জন্য এল মানে কত হচ্ছে? ল্যামডা বাই 2। তাহলে এক্ষেত্রে n1 ক্লোজ পাইপ সরি ওপেন পাইপের ক্ষেত্রে ভি বাই ল্যামডা, আর ল্যামডা মানে কত? 12। তাহলে ভি বাই 2l। এটা এক্স্যাক্টলি দেখ ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে। এবার ট্রান্সভার্স ওয়েভে যেহেতু 12 ছিল সেখানে অড ইভেন সব পেয়েছিলাম, তাহলে আমার লজিক ওয়াইজ এখানেও আমি কি পাবো? অড ইভেন সবই পাবো। চলো দেখি পাই হয় কিনা। এবার স্কিপ ছোট ছোট করে আঁকবো, একই রকমের ধর কিন্তু ছোট আঁকছি আমি। এই নেক্সট পসিবিলিটি কি? আমার ভেতরে দুটো নোড ঢুকবে। তাহলে ধরো এখানে একটা নোড, এখানে একটা নোড ঢুকলো। তাহলে এই একটা পসিবিলিটি তো থাকবে, এখান থেকে একটা পসিবিলিটি, এই, আর এইখান থেকে এই। ছবি আঁকা শিখে না ভালো করে, বারবার বলছি কি করে আঁকছি। তাহলে এটা দেখ ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 2। তাহলে ল্যামডা বাই 4 প্লাস ল্যামডা বাই 4, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 প্লাস ল্যামডা বাই 2 কত হবে? ল্যামডা। বল এটা পুরোটা কি ল্যামডা? আমি বুঝতে পারলাম। তাহলে n2 মানে v বাই ল্যামডা মানে কত? v বাই l মানে কত? 2v বাই 2l। এক্স্যাক্টলি তাকে এইভাবে করেছিলাম। তার মানে কত হয়ে গেল? 2n1 n2 মানে। নেক্সট নেক্সট দেখো, নেক্সট পসিবিলিটি যে আমার তিনটে নোড হবে, একটা নোড, দুটো নোড, তিনটে নোড। তাহলে এখান থেকে একটা সহজ গেল, এখান থেকে একটা নোড তৈরি হলো, এখান থেকে একটা নোড তৈরি হলো, এখান থেকে একটা নোড তৈরি হলো। তাহলে এইটা পুরো ল্যামডা, ল্যামডা বাই 4, ল্যামডা বাই 4 মানে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 মানে কত? 3 ল্যামডা বাই 2 মানে কত? এল। ল্যামডা মানে 2l বাই 3। তাহলে আমরা যদি এখন n3 বার করতে চাই, v বাই ল্যামডা মানে কত? 3v বাই 2l মানে কত? 3n1। তাহলে সেই পরেরটা কত হবে? 4n1। তারপর একটা কত হবে? 5n1। তারপর একটা 6n1। তাহলে দেখো ক্লোজ আর ওপেন পাইপের মধ্যে পার্থক্য কি?
যে ক্লোজ পাইপে শুধুমাত্র অড গুলো পাচ্ছিলাম আমরা হারমোনিক্স, whereas আমরা ওপেন পাইপের ক্ষেত্রে অড অ্যান্ড ইভেন বোথ পাচ্ছি। তাহলে এটা বেশি সুরেলা হবে, এটা শুনতে বেশি ভালো লাগবে। সো এই কারণে আমরা ফ্লুটকে অ্যাজ এ দিস ইউজ করি। এবার ফ্লুটের মধ্যে এখানে অনেকগুলো ছিদ্র দেওয়া থাকে নাকি রে? এই ছিদ্রগুলোতে হাত দিলে পরে এয়ার ভাইব্রেশনটাকে চেঞ্জ করা যায় লেন্থ। এই ছিদ্রটা যখন আছে এয়ার এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি আমরা। তো এখানে যখন হাত দেবো তাহলে এই ছিদ্র বন্ধ হয়ে গেল, মানে পরেরটা দিয়ে এয়ার বেরোচ্ছে। তাহলে আমি এখান থেকে হাত দেওয়ার ফলে কি হচ্ছে, ওই এয়ার কালামের লেন্থটাকে কি করছি, চেঞ্জ করছি। যেমন গিটারে কি করছিলাম, ফ্রেটে হাত দিয়ে, হ্যাঁ না বল। তেমনি ফ্লুটে যখন আমরা বাজাচ্ছি তখন এখানে হাত দিচ্ছি, মানে কি হচ্ছে, এই লেন্থটাকে কি করছি, চেঞ্জ করছি। এবার লেন্থ চেঞ্জ করলে দেখো ল্যাম্বডা অটোমেটিক কি হবে, চেঞ্জ হবে ভাই। তো সেক্ষেত্রে আমরা ওয়েভ থেকে আরো অন্য রকম বা এরকমই বিভিন্ন টাইপের আরো কম বেশি ফ্রিকোয়েন্সি পেতে পারি। তোমাদের এখান থেকে কি কোশ্চেন দিতে পারে? কোশ্চেন দিতে পারে যে দেখাও ক্লোজ পাইপে শুধু অড হারমোনিক্স পাওয়া যায়। কোশ্চেন দিতে পারে দেখাও ওপেন পাইপে ক্লোজ অ্যান্ড অড অ্যান্ড ইভেন সব পাওয়া যায়। আমি 4 আঁকিনি, তোমাকে কিন্তু 4 করে দেখাতে হবে। এখানে 4 লাগবে, 4 নম্বরটা, এটা 3টে দিলে হয়ে যাবে। হ্যাঁ, আপনি তো কার কোশ্চেন বলছি এগুলো হলো। এবার সবচেয়ে বড় যে কোশ্চেনটা দেয় যে ম্যাথমেটিক বা গাণিতিক ভাবে দেখাও যে ওপেন পাইপ মুক্ত নল থেকে উৎপন্ন শব্দ বদ্ধ নল অপেক্ষা বেশি শ্রুতি মধুর। তখন যদি গাণিতিক ভাবে করতে দেয় 3 মার্কস, তখন কিন্তু এরও দেখাতে হবে, এরও ক্যালকুলেশন করতে হবে, এবং আমাকে ব্যাখ্যা লিখতে হবে কি, যে যেহেতু এখান থেকে সব রকম হারমোনিক্স পাচ্ছি, 3 মার্কস ভাই, 1 পাতা 1.5 পাতার উত্তর হবে। যেহেতু এখান থেকে সব হারমোনিক্স পাচ্ছি, ইটস মাচ মোর বেশি সুরেলা হবে, লাইক দ্যাট দিস। এবার এটার একটা ছোট প্রশ্নের উত্তরও আছে, হটসে আছে, যে এর থেকে এটা, সেটা 2 মার্কসের জন্য। 2 মার্কসটা ক্যালকুলেশন আমাদের দরকার নেই, কিন্তু 3 মার্কস হলে আমি রেফার করবো, ক্যালকুলেশন করো, আমি রেফার করবো, ক্যালকুলেশন করো। আর ক্যালকুলেশনটা একদম সোজা, টাইম সাপেক্ষ কিন্তু সোজা। তাহলে তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে যেন ক্যালকুলেশনটা আমি মোটামুটি নামাতে পারি। ওকে, এবার আমরা কম্পেয়ার করব ক্লোজ পাইপ আর ওপেন পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোন। ক্লোজ পাইপ আর ওপেন পাইপের ক্ষেত্রে ফান্ডামেন্টাল টোনটাকে। এই ওপেন পাইপের ক্ষেত্রে, এই তোরা 3 জন 5 জন, কোনটা ফান্ডামেন্টাল টোন বলতো? ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কোনটা বল? এইটা, তাই না? এটা কেন? এটা সবচেয়ে কম। আর এর কত? এইটা। এবার যদি আমি দুটোকে কম্পেয়ার করি, মিটিয়ে দিলাম কিন্তু, এবার যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে বল, আমি ওপেনের ফান্ডামেন্টালটাকে লিখছি N1O, তাহলে N1 ওপেন কত হলো, V/12, আর একটা N1 ক্লোজ পেলাম, C লিখলাম, কত হলো, V/4L। এখন যদি N1 ওপেন বাই N1 ক্লোজ করি তাহলে কাটাকুটি করে দেখ 2 আসবে, হ্যাঁ না বল। তার মানে আমরা বুঝতে পারছি যে একটা ওপেনের ক্ষেত্রে ওপেন নলের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা কেমন হবে, ক্লোজের দ্বিগুণ, হ্যাঁ না বল। তার মানে ক্লোজের ক্ষেত্রে সিম্পল যদি আমি জানতে পারি যে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি 2 হার্টজ, তাহলে ওপেনের ক্ষেত্রে কত হবে, 4 হার্টজ, প্রোভাইডেড লেন্থ কিন্তু কি থাকতে হবে, সেম। লেন্থ সেম না থাকলে আবার হবে না, কারণ লেন্থ চেঞ্জ হয়ে গেলে তোমার চেঞ্জ হয়ে যাবে। আমি কি বলতে পারলাম জিনিসটা? বল, ক্লিয়ার হয়েছে? এবার আমরা দেখব যে বদ্ধ ও খোলা নলে প্রান্তিক ত্রুটিটা কি দেখব। দেখ, আমরা যখন এয়ার কালামের কথা ভাবছি, ভালো কথা তাকাবি একটু প্লিজ, যে আমরা এয়ারের কথা ভাবছি, এটা একটা এয়ার কালাম, স্তম্ভ। এখন আমরা ধরে নিচ্ছি যে বায়ু বা এয়ার ততটা আছে যতটা লেন্থ, কিন্তু বেসিক্যালি হয় না। কি হয়, এয়ারের একটা লেয়ার এর ওপর পর্যন্ত বিস্তৃত থাকে,
এটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্যকরী। তার মানে আমরা ধরছি এল, কিন্তু এখানে ধরো সি লেংথ একটা সাম হাইট আছে যতদূর পর্যন্ত আমার সেই কলমটা অদৃশ্য আছে। তার ফলে প্রত্যেকটা ক্ষেত্রে এল এর জায়গায় আমার একটা এরর চলে আসছে, এটাকে বলি আমরা প্রান্তিক ত্রুটি। সমস্যা কি? যদি ক্লোজ হয় ত্রুটি যা হবে, ওপেনের ত্রুটি ডাবল হবে। কেন? দুই দিক খোলা। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে এই হচ্ছে প্রান্তিক ত্রুটি। তাহলে এক্ষেত্রে যদি আমি প্রান্তিক ত্রুটি সি বলে দিই, তাহলে ওপেন পাইপ আর ক্লোজ পাইপের ক্ষেত্রে কত হবে না, তো ক্লোজ পাইপে হবে আর ওপেন পাইপে হবে, এটা হবে 12 প্লাস সি। কোথায়? ওপেনের ক্ষেত্রে। আচ্ছা এটা ক্লোজ বলছি, ক্লোজের ক্ষেত্রে এটা, আর ওপেনের ক্ষেত্রে কত হবে? ক্লোজ ওপেন ভি বাই 2L প্লাস সি। হ্যাঁ, ও 2C, সরি সরি, ঠিক বুঝতে পারলাম। এখন এই প্রান্তিক ত্রুটিটাকে দূর করা যায় কিভাবে করা যায় একটু পরে বোঝাচ্ছি। আমরা আমরা এর হেল্পে বা এর সাহায্যে প্র্যাকটিক্যাল শব্দের বেগ নির্ণয় করব। কি করে করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি, বোঝ। তাহলে উইথ দ্য হেল্প অফ এয়ার কলাম আমরা শব্দের বেগ নির্ণয় করার চেষ্টা করব। আমি প্রান্তিক ত্রুটিটা বোঝাতে পারলাম কি হয়। টাকা সেটআপটা হচ্ছে এইরকম, যে এরকম একটা টিউব নেওয়া হয়, এই টিউবের তলদেশে একটা এরকম করে পাইপ কানেক্টেড থাকে। এই পাইপটা কি থাকে? এরকম একটা বড় জল স্তরের উপর থাকে। ঠিক আছে, আমি ধর না। এবার আমার ফান্ডামেন্টাল উদ্দেশ্য হচ্ছে কি, যে এর লেংথ আর এর লেংথ সেম থাকবে, তাই তো? তার মানে ধর 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 এইখানটাতে পাইপ আছে, তাহলে এই লেংথটা আছে। এবার এখানে যদি জল তুলে নি, তাহলে এর লেংথ কমবে, এর লেংথ কি হবে? কমবে। কতটা লেংথ এর গায়ে লেখা আছে সেখান থেকে মেজার করতে পারবো। ধর অ্যাট ইনস্ট্যান্ট এতটা আছে। এবার আমি কি করলাম, একটা সুরশলা বা টিউনিং ফর্ক এখানে বাড়ি মেরে এখানে কাঁপালাম, তাই না? তাহলে এর সাথে এর ফান্ডামেন্টাল টোন যতটা, তার সঙ্গে তার যদি রেজোনেন্স তৈরি হয়, তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারবো। ধর আমি কথা মনে বললাম এটা একটা ক্লোজ পাইপ, আর সে ফান্ডামেন্টাল টোনেই কাঁপছে। তাহলে যদি ফান্ডামেন্টাল টোনে কাঁপে, রেজোনেন্স যদি তৈরি হয়ে যায়, তাহলে সিচুয়েশনটা এরকম হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখলাম এন এর মান কত হয়? ভি বাই 4L। নিশ্চয়ই এটা নয়, 12 4L। তাহলে এন এর ভ্যালু কত হলো? ভি বাই 4L। রেজোনেন্স হলে এন এর ভ্যালু, আর এখানে যে টিউনিং ফর্ক ছিল তার ভ্যালু সেম। এল এর ভ্যালু এখান থেকে তুই ক্যালকুলেট করে নিতে পারবি, ভি এর ভ্যালু এখান থেকে ইজিলি বেরিয়ে গেল। এটাই তো ভেলোসিটি অফ সাউন্ড। এইভাবে করেছিলিস তো? হ্যাঁ না বল। ও তোদের করাইনি, এভাবে করেছিলি? ও হলো। এবার এদিকে তাকা, এ হলো। আচ্ছা তুই বল, এক্ষেত্রে তুই বল, আমরা যদি প্রান্তিক ত্রুটির কথা ভাবি, ধর এখানে প্রান্তিক ত্রুটি আছে, ধর আছে কত ত্রুটি? সেটা সি। এবার ত্রুটির জন্য তো ভেলোসিটি কম বেশি আসতে পারে রে ভাই, আমি সি ধরে নিলাম। প্রথম ক্ষেত্রে আমি লেংথটাকে L1 ধরলাম, এটার লেংথ L1। তাহলে লজিক্যালি L1 শুড বি ইকুয়াল টু, সরি, L1 প্লাস সি শুড বি ইকুয়াল টু ল্যামডা বাই 4, ঠিক? এবার ধর আমি জল কমিয়ে দিলাম, জল কমিয়ে দিলাম এবং দেখা গেল জল এত দূর এলো, হতে পারে তো? ঠিক আছে, এত দূর হলো। এবার আমি কি করছি, যে ফ্রিকোয়েন্সি ছিল এখান দেখ ভালো করে, এর কত হলো? ক্লোজ পাইপে 3 গুণ। হ্যাঁ না বল, মনে করে দেখ কত হয়েছিল? 3 গুণ ক্লোজ পাইপে না? ফার্স্টের ফ্রিকোয়েন্সি যা ছিল N1, সেকেন্ডেরটা কত এসেছিল? তাহলে আমি যদি এই ফ্রিকোয়েন্সি 3 গুণ ফ্রিকোয়েন্সি দিই, রেজোনেন্স যদি তৈরি হয়, তাহলে আমরা কি বুঝতে পারবো যে এই জায়গাটায় এই লেংথটা আমরা অ্যাচিভ করে ফেলেছি বা এই ল্যামডা অ্যাচিভ করে ফেলেছি। তাহলে এক্ষেত্রে লেংথটা যদি আমার L2 হয়, তাহলে এগেন L2 প্লাস সি শুড বি ইকুয়াল টু কত? 3 ল্যামডা বাই 4। অবভিয়াসলি আমি জানতে পারবো। এবার আমি এখান থেকে যদি দুটোকে যোগ বিয়োগ করি বা বিয়োগ করি, তাহলে সি সিটা অটোমেটিক অমিট হয়ে যায়। তাহলে এখান থেকে L1 L2 ভ্যালু বার করে আমি বার করে নিতে পারবো, বা আমি যদি এখান থেকে প্রান্তিক ত্রুটির বার করতে পারি, তাও বার করতে পারবো। কি করে? এর সাথে 3 গুণ করবো, আর এর সাথে কত গুণ করবো? 2 দিয়ে বাদ দিয়ে দিব। হ্যাঁ না বল, তাহলে প্রান্তিক ত্রুটি বেরিয়ে যায়। তাহলে যদি আমাকে প্রান্তিক ত্রুটি ক্যালকুলেট করতে দেয়, তাহলে এখান থেকে বার করতে পারবো। আমাকে যদি প্রান্তিক ত্রুটি বাদ দিতে দেয়, তাহলেও বার করতে পারবো, মাইনাস করে দেবো। তাহলে এইভাবে আমি প্রান্তিক ত্রুটি সংশোধন করতে পারবো। তোমাদের টপিক দেখো, প্রান্তিক ত্রুটি সংশোধন। পেয়েছো টপিকটা? আছে আছে।
ভালো করে দেখ, প্রান্তিক শুদ্ধি যেটা আছে, এন্ড কারেকশন, পেজ নাম্বার 473 দেখ। এত ক্লিয়ার? স্ট্যান্ডিং ওয়েভ নিয়ে কি সমস্যা বল? আমরা স্ট্যান্ডিং ওয়েভ শেষ করলাম। স্ট্যান্ডিং ওয়েভ কি ক্লিয়ার হয়েছে? সবাইকে বুঝতে পেরেছি স্ট্যান্ডিং ওয়েভ? হেভি লাগলো না টপিকটা? আমার পদে ভাই খুব ভালো লাগে, তোদের জানি না ভালো লাগলো কিনা। কি বাইরে করে নিও, জলের বালতি নিয়ে বু করতে করে। সুরসলাকে চুরি করতে হবে না, আমার কাছে আছে, নিয়ে যাস, অনেক করে আছে। চল আমরা এবার আলোচনা করব কি সেকেন্ড টপিক, স্ট্যান্ডিং ওয়েভ তো শেষ করলাম। উই উইল বি নাও টকিং অ্যাবাউট, এটাও মিটিয়ে দিচ্ছি, বাদিক দিয়ে শুরু করি ভালোভাবে। দ্রুত যে কোনো কাঠের জিনিস দিয়ে মারতে হয়, বা রাবার প্যাড, এগুলো দিয়ে মারলে সুবিধা। মেটাল দিয়ে মারলে হয় না, মেটাল দিয়ে মারা উচিত নয়। So we will be talking about beats বা বাংলায় স্বরকম্প, এবং এটাই আমাদের লাস্ট টপিক। বিটস কি বলছিস? কাঠের হাতুড়ি, হয়তো কাঠের হাতুড়ি বা রাবার এগুলো দিয়ে মারে। রেকর্ডিং হচ্ছে তো? চলো, এত ক্লিয়ার সবার? স্বরকম্প ভালো লাগলো, এই স্ট্যান্ডিং ওয়েভ বুঝতে পারলাম। স্ট্যান্ডিং ওয়েভ কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনেক আছে, কিন্তু এর ম্যাথমেটিক্স অনেক সোজা, ম্যাথমেটিক্স খুব কঠিন না। বিটসের ম্যাথমেটিক্সটা একটু কঠিন, কারণ এখানে আমাদেরকে একটু কঠিন কিছু প্রবলেমস আছে, সেটা একটু বুঝবো। ওকে, বিটস কাকে বলে? বিটস হচ্ছে যখন দুটো ওয়েভ সর্বসম হবে, মানে তাদের ফেজ ডিফারেন্স সেম, তাদের পাথ ডিফারেন্স সেম, তাদের অ্যামপ্লিটিউড সেম, বাট দেয়ার উইল বি স্লাইটলি ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি। স্লাইটলি কতটা একটু পরে বোঝাচ্ছি আমি। তখন দুটো ওয়েভ মিললে পরে কখনো কখনো শব্দ খুব জোরে শোনা যায়, কখনো কখনো শব্দ একদম শোনা যায় না। এই রকম যে ফেনোমেনা তাকে বলবো আমরা বিটস, স্বরকম্প। তাহলে দুটো ওয়েভের মধ্যে ধরলাম একটা ওয়েভ y1 ইকুয়াল টু a sin ওমেগা 1t, ওমেগা মানে কত? 2 পাই n। তাহলে ওমেগা 1 এর জায়গায় আমি কত লিখতে পারবো? 2 পাই n1t। কেন? ফ্রিকোয়েন্সি বলতে আমরা হার্টজকেই বুঝি নাকি রে? সুরসরাগুলো 128 হার্টজ, 250 হার্টজকে বুঝি, আর হার্টজ মানে কিন্তু লিনিয়ার ফ্রিকোয়েন্সি। আর y2 সেকেন্ড ওয়েভ, এটাকে আমি ধরলাম a sin 2 পাই n2t। বলো এটা ঠিক? ঠিক আছে, এত দুটো ওয়েভ। এবার দুটো ওয়েভ যদি মিলে যায় তাহলে y ইকুয়াল টু কত হবে? a sin 2 পাই n1t প্লাস a sin 2 পাই n2t। আকাশ, sin c প্লাস sin d এর ফর্মুলা কি? যদি ভুল বলতিস ওকে, সো 2a আগের দিন তোদেরই সেকেন্ড ব্যাচে আমি 245কে 6 দিয়ে ভাগ করতে দিয়েছি। জানিস কি তোরা গল্পটা? 245কে 6 দিয়ে ভাগ করে, নাম বলবো না, সবাই দেখবে, 4.83 আনসার লিখেছে। কে? 11 এর একটা ছেলে, সে আমার কাছে জয়েন্টের ক্লাসও করে। ছাড়, এই চুপ, নাম বলিস না প্লিজ। হলো, এবার 11 পারলো না। আমি ভাবলাম 11 পারবে না মানে 10 পারতে পারে, কারণ 10 ক্যালকুলেশন আছে। তোদের তো ক্যালকুলেশন করিস না, তোদের ক্যালকুলেটর মারিস। 10 কে দিলাম, 10ও সেম অ্যান্সার বার করলো। আজকে 9 এর ব্যাচ ছিল, 9 এর ব্যাচেটা আমি ছবি তুলে রেখেছি, ঠিক আছে? 9 এর ব্যাচে সেম অ্যান্সার লিখেছে, ও করেছে কত? 4.508। এবার শনিবার দিন আমার 8 এর ক্লাস আছে, 8 কে বাদ দেবো আমি। এটা কিসের অঙ্ক বলতো? অ্যাকচুয়ালি 2kClO3, তুই মনে করতে পারিস 2kClO3 কত হয়? 245 হয়। ক্লাস 10 এ পড়েছিলিস? ক্লাস 10 এ একটা অঙ্ক আটকেছে এরকম 245/6। এবছর যারা মাধ্যমিক দেবে তারা যদি দেখে, তাদের মধ্যে একজন খুব, হ্যাঁ তাদের মধ্যে খুব, মনে কর 40.83 একটা অঙ্ক ছিল, করতাম তোদের খুব আমি। তো সেম ভুল করেছে সে স্টুডেন্টটা, প্রায় 82 পেয়েছে 90। সেই ভুলটা করেছে বলে 3 কম 85। তাই তো বলছি আমি, 82 83 এরকম বা 78 এরকম নাম্বার পেয়েছে। তুই ভাব, মানে কি স্লাইটলি ভুল করে ফেলেছে ও তাড়াহুড়ো করতে গিয়ে।
তাহলে আমি ভাবলাম যে ও যদি ভুল করতে পারে অন্যরাও কেউ ভুল করতে পারে, একদম ঠিক, এই ধরে ধরে সব ভুল করেছে। তুই অন্য কিছু ভুল করবি দেখবি। 3বারের বেলায় আমি তাও আকাশকে ঠিকঠাক করে ঠিক করাতে পারলাম না, 2 বলেনি। এদিকে আসি, দেখ আমি এগুলো অপমান করার জন্য বলি না, আমি জাস্ট সিম্পল মানে শেখানোর জন্য। এবার 2-1টা বলে ফেলি সেটা আলাদা কথা, ওটা তো হতেই হবে, নাহলে কি শিখবি কি করে। এদিকে আসি, 2a, এবার দেখ সাইন সি প্লাস ডি বাই 2, দেখ দুটোতেই 2 পাই আছে বলে আমি 2 পাইটাকে বাইরে বার করে দিচ্ছি, কমন। সি প্লাস ডি মানে n1 প্লাস n2, n1 প্লাস n2 বাই 2 ইন্টু টি, হ্যাঁ না বল, দেখ এটা হবে তো সাইন সি প্লাস ডি। আর কি হবে cos c মাইনাস ডি বাই 2 cos 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি। এইটা আমার ওয়েভ, কেন বলতো, দেখ এটা কখনো 0 হতে পারে না ভাই, n1 প্লাস n2 আছে, এটা বেটা 0 হয়ে যেতে পারে যদি n1 সমান n2 হয়ে যায়, তাহলে এইটা ওয়েভের পার্ট নয়। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা, এটা কিন্তু আমার ওয়েভের পার্ট নয়। তাহলে n1 প্লাস n2 মাইনাস টি, তাহলে এইটাকে আমরা কি রাখছি, এর ভেতরে ভর দিচ্ছি, চলো এটা চেঞ্জ হতে পারে। তাই y ইকুয়াল টু 2a cos 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি। আচ্ছা n1 মাইনাস n2 মানে এই নয়, n1 ডিফারেন্স n2, হ্যাঁ মানে n2 যদি বড় হয় না n2 মাইনাস n1 করবো আমরা, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি নেগেটিভ হতে পারে না, ডিফারেন্স, বুঝতে পারছিস তো, হ্যাঁ হ্যাঁ মড অ্যাকচুয়ালি, ইন্টু সাইন 2 পাই n1 প্লাস n2 বাই 2 ইন্টু টি। এই পুরোটাকে আমি লিখছি কত, a ড্যাশ, তাহলে y ইকুয়াল টু a ড্যাশ সাইন 2 পাই n1 প্লাস n2 বাই 2 ইন্টু টি। এবার দেখ a ড্যাশ এর ভ্যালু 0 হতে পারে ডিপেন্ডিং অন দিস ভ্যালু, তাহলে a ড্যাশ এর ভ্যালু যখন 0 তখন আমরা সাউন্ড শুনতে পাবো না। বেসিক্যালি কেমন হয় সিনারিওটা, যে দুটো ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা ওয়েভ যদি এক জায়গায় মিট করে, ভালো করে দেখ, এই ছবিটা আঁকা খুব জটিল, তোরা বইয়ে দেখতে পাচ্ছিস সঠিক ছবিটা, ঠিক আছে, আমি জাস্ট চেষ্টা করছি। ধর এটা একটা ওয়েভ, আর এর সাথে স্লাইডলি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, মানে এর থেকে ওয়েভটা একটু ছোট বা কি হবে বড়, তাহলে আমি একটু ছোট এঁকে দিচ্ছি, এইরকম ধর, এরকম একটা ওয়েভ, এই দুটো ওয়েভ যখন মিট করবে তখন এই জায়গায় কি হবে, কখনো ওয়েভের ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হবে, মানে ধর আমি কথা মনে বলছি এখানে ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম, আবার কি হচ্ছে অ্যামপ্লিটিউড কি মিনিমাম, আবার অ্যামপ্লিটিউড কি হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম, আবার অ্যামপ্লিটিউড কি হচ্ছে মিনিমাম, মানে অ্যামপ্লিটিউডটা একবার হচ্ছে কি ম্যাক্সিমাম, একবার কি হচ্ছে মিনিমাম। এইভাবে ওয়েভটাকে আমি শুধু মানে যখন মিনিমাম তখন আমি কানে শব্দ শুনতে পাচ্ছি না, এটাকে বলে নো সাউন্ড বা নৈশব্দ, নৈশব্দ মানে শুনতে পাবো না। আর যখন অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হবে তখন করবো জোরালো শব্দ, লাউড, লাউড হিয়ারিং। তাহলে দুটো ফেনোমেনা পাবো, a ড্যাশ ইকুয়াল টু 0, আমি প্রথমে a ড্যাশ ইকুয়াল টু 0 নিয়ে আলোচনা করছি। এখন a ড্যাশ ইকুয়াল টু 0 মানে কি, মানে আমার সামহাউ এই ভ্যালুটা 0 হতে হবে। এবার আমি দেখি, তাহলে আমাকে সামহাউ cos 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু টি, এটা হতে হবে 0। তাহলে cos এর সবচেয়ে কম ভ্যালু যেটা 0 সেটা হচ্ছে cos 2 পাই, সরি পাই বাই 2। তাহলে আমি একবার এখানে লিখতে পারি cos পাই বাই 2। তার মানে দেখ এটা 0 হতে হবে মানে কি, মানে কি, মানে কি, আমি টি এর ভ্যালু একবার নিব t1 যখন টাইম 1, পরের টাইমটা কত হবে t2, পরের টাইমটা কত হবে t3, এরকম ভাবে তো যাবে। বিভিন্ন টাইমে সাউন্ড গুলোকে আমি 0 আর 1 পাবো না, আমি সাউন্ড শুনতে বসেছি, আমি ঘড়ি স্টপওয়াচ চালিয়েছি, আচ্ছা একবার জোরালো শব্দ পেলাম, আবার নয় শব্দ, আবার জোরালো পেলাম, আরে টাইম তো যাচ্ছে, আমি কি বুঝতে পারলাম জিনিসটা। তাহলে সবচেয়ে কম পসিবিলিটি কি দেখ, যে 2 পাই ইন্টু n1 মাইনাস n2 বাই 2 ইন্টু t1 শুড বি ইকুয়াল টু পাই বাই 2। তাহলে দেখ পাই পাই কেটে যায়, আর এই 2 এর সাথে এই 2 তো কেটেই যায়, বা এই 2 2 কেটে দিতে পারি কারণ গুণ আছে তো। তাহলে t1 শুড বি ইকুয়াল টু 1 বাই 2 অফ n1 মাইনাস n2, এটাই ঠিক, এটা ফার্স্ট ভ্যালু। সেকেন্ড একটা ভ্যালু পাবো কখন না, তো 2 পাই n1 মাইনাস n2 বাই 2 ইন্টু t2, cos এর 3 পাই বাই 2 তেও কিন্তু cos 0 হয়ে যায়, নেক্সট ভ্যালু তাই হবে। তাহলে যদি তাই হয় তাহলে পাই পাই তো কেটে দেবো, 2 2 কেটে দেবো, তাহলে t2 শুড বি ইকুয়াল টু 3 বাই 2 অফ n1 মাইনাস n2, এভাবে চলবে। নেক্সট কত হবে বল, 5 পাই বাই 2। তার মানে এখান থেকে তুই বুঝতে পারছিস t3টা কত হবে,
5/2 n1 মাইনাস n2 এভাবে চলবে নাকি, সো অন। ছবিতে দেখ এটা প্রথম নৈশব্দ, সাউন্ড পেলাম না, আবার কি পাবো, জোরালো শব্দ, আবার শব্দ পাবো না। এই যে পরপর দুটো গ্যাপ, তার মানে একটা নৈশব্দ থেকে আর একটা নৈশব্দের গ্যাপিংটা কত, এটাকে আমি T0 দিয়ে লিখছি। তাহলে T0 কত, যে কোনো দুটো থেকে বাদ দিয়ে দাও, তাহলে এটা থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে তাই হয়, তাহলে T2 মাইনাস T1 লিখছি। T2 মাইনাস T1 কত, তাহলে 3/2 মাইনাস 1/2 ইন্টু কি হবে আমার 1/n1 মাইনাস n2, হ্যাঁ না বল, দেখ তাই হওয়া উচিত। 1/n1 মাইনাস n2 তো কমন, তাই 3/2 মাইনাস 1/2, আর 3/2 থেকে 1/2 বাদ দিলে কত হয়, 1, তারপরে এটা কত পড়ে থাকবে 1/n1 মাইনাস n2, এটা হচ্ছে T0। তার মানে নৈশব্দ শব্দের ক্ষেত্রে আমরা দেখলাম পরপর দুটো নৈশব্দ শোনার মধ্যে ব্যবধানটা হচ্ছে n1 মাইনাস n2। এবার আমাদের কান বা মস্তিষ্ক কোনো একটা শব্দকে 1-10 সেকেন্ড ধরে রাখতে পারে, এটাকে শ্রুতি নির্বন্ধ বলা হয়। তার মানে আমরা যখন একটা শব্দ থেকে আর একটা শব্দ শুনবো তার মাঝে গ্যাপিংটা মিনিমাম 1/10 সেকেন্ড হতে হবে, তার মাঝে যদি অন্য কথা কেউ বলে দেয় ওভারল্যাপিং হয়ে যাবে, শুনতে পাবো না, এটাই তো ঠিক। তার মানে আমি যদি শ্রুতি নির্বন্ধের কথা বলি, তাহলে এই গ্যাপিংটা যদি 1/10 হয়, 1/10 হলে কি হবে, গ্যাপিংটা হবে তাহলে 1/n1 মাইনাস n2, তার মানে n1 মাইনাস n2 সমান কত, 10। তার মানে দুটো ওয়েভের মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স ম্যাক্স টু ম্যাক্স যদি 10 হয়, 1/, আছে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 10 হয়, তবেই কিন্তু আমরা এই বিটস শুনতে পাবো। যদি 10-এর বেশি হয়ে যায়, হতেই পারে, তাহলে পরেও এই ওয়েভ এত তাড়াতাড়ি অ্যাম্প্লিটিউড বা এত তাড়াতাড়ি ও ফ্রিকোয়েন্সি মিক্স করতে থাকবে, আমি আর শুনতে পাবো না, কারণ একটার পর আর একটা কি হয়ে যাবে, ওভারল্যাপিং শুরু হয়ে যাবে। তার মানে বিট শুনতে গেলে মিনিমাম দুটো ওয়েভের মধ্যে সবচেয়ে কম পার্থক্য হতে হবে 10 হার্টজ। কেন, কারণ আমাদের কান 1-10 সেকেন্ড নিতে পারে। আমি ঠিক বোঝাতে পারলাম জিনিসটা, এটা পরীক্ষা অনেকবার দিয়েছে। তাহলে a ড্যাশ ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে বোঝালাম, এবার আমরা বোঝাবো a ড্যাশ ইকুয়াল টু ম্যাক্সিমাম। ইউটিউবে বোধহয় পুরো ভিডিও দিয়ে দেওয়া হয়েছে না, পুরো ক্লাস একদম প্রথম থেকে, বন্ধ করে এতটুকু ক্লিয়ার। এবার যদি জোরালো শব্দতে যাই, তাহলে a ড্যাশ এর ভ্যালু কত হবে, 2a নাকি ম্যাক্সিমাম, কারণ 2a কেন হবে, cos এর ভ্যালু তো 1 ম্যাক্সিমাম হলে, মানে 2a কেমন হবে, প্লাস মাইনাস হতে পারে। তাহলে লজিক্যালি cos 2π n1 মাইনাস n2/2 ইন্টু t, এটার ভ্যালু সামহাউ ম্যাক্স হতে হবে। ম্যাক্স হওয়ার মানে প্রথম শর্ত 2π ইন্টু n1 মাইনাস n2/2 ইন্টু t1, এটা ভ্যালু 0 হলেই হয়ে যাবে। এবার 0 হলে ভাই এটা তো আসবেই না ভ্যালিডিটি, মানে t1 মানে কত হয়ে যাবে, অ্যাকচুয়ালি 0, তাহলে 0 তো একটা পাবো, আমি 0 নিচ্ছি না, পরেরটা কত হবে, পাই, ঠিক তো, পাই মাইনাস হয়ে যাবে, তাহলে আমি পাই নিলাম, ঠিক আছে, ওটাকে t1 ধরছি না, এটাকে t1 ধরে চলছি। তাহলে 2 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে t1 দাঁড়ালো আমার 1/n1 মাইনাস n2। এবার দেখ আগেরটা কত ছিল, 0, পার্থক্য যদি করি আলটিমেটলি কত আসছে, ভাই সব জায়গায় ফিজিক্স আছে, হ্যাঁ আমি আজে বাজে বলে দিচ্ছি না। t2 যদি নিই তাহলে কত হবে, 2π n1 মাইনাস n2/2 ইন্টু t2, দ্যাট গিভস মি কত, 2π, হ্যাঁ নাকি 2π হবে, আর 2π কেটে গেলে t2 পরে থাকছে কত, 1/2 ইন্টু n1 মাইনাস n2 এন্ড সো অন, এইভাবে আমি লিখতে পারবো। ও 2π হবে না, 2π, ঠিক তো। আচ্ছা এরপর একটা কত হবে, 3π, পরেরটা কত হবে, 4π, এরকম বার করতে পারতে যাবো, এটা কত হবে 3, তারপর এটা কত হবে 4, দেখ এটা 1 2 3 4 এভাবেই যাবে তো। তাহলে এই ক্ষেত্রেও গ্যাপিংটা কত হবে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি গ্যাপিংটা বার করি t0, তাহলে t2 মাইনাস t1 করো, আলটিমেটলি ক্যালকুলেট করে কত আসবে দেখো, তাই তো হওয়া উচিত। দুটো নৈশব্দের মধ্যে গ্যাপিং যা হবে, যদি সশব্দের সাথে না হতো তাহলে আগে পরে চলতে থাকতো, এটা তো হতো না। তাই এই ক্ষেত্রে আমরা সেম পাবো, এবং আমরা এখান থেকে বলতে পারবো যে দুটো ওয়েভের মধ্যে মিনিমাম 10 হার্টজ যদি ওয়েভ ডিফারেন্স থাকে, মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, তবে আমি সেক্ষেত্রে শব্দ শুনতে পাবো। এখন ধর এটা একটা সুরশলাকা, এটা একটা সুরশলাকা, একটার ফ্রিকোয়েন্সি আমি জানি আর একটা জানি না, আমি এটা বার করতে চাইছি, কি করে বার করতে পারবো, দেখ আমি দুটোকে বাড়ি মারলাম, এবার দুটো তো ফ্রিকোয়েন্সি আলাদা,
এবার যদি দুটোর ফ্রিকোয়েন্সি 10 হয় পার্থক্য, তবেই কিন্তু ওয়েভ পাবো। 4 হতে পারে, 5 হতে পারে, 6, 11 হলে হবে না। আবার মাথায় রাখতে হবে দুটো ওয়েভের অ্যাম্পলিটিউডটাও যেন খুব পার্থক্য না হয়। মানে একটা অ্যাম্পলিটিউড 10 সেন্টিমিটার, একটা 10 মিটার নিয়েছো, তাহলেও হবে না। কেন হবে না? তাহলে অ্যাম্পলিটিউড চেঞ্জ হয়ে গেলে পরে এত পার্থক্য হবে অ্যাম্পলিটিউডের ফলে আমরা ওয়েভ শুনতে পাবো না। এবার তুই বল দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য 10, এবার দুটোকে বাড়ি মারলাম, দেখলাম আমরা সেকেন্ডে 4টা করে এ স্বরকম্প তৈরি করছে। তার মানে দুটোর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স কত? 4। এইটুকু তো মানিস। এবার তুই তো একটা জানিস, ভালো করে বুঝ। তার মানে ধর তোর কাছে একটা ফ্রিকোয়েন্সি আছে 200 হার্টজে, তুই জানিস যে একটা 200 হার্টজ, আর একটা জানি না, কিন্তু দুটোর মধ্যে 4খানা স্বরকম্প তৈরি হচ্ছে। মানে এই ফ্রিকোয়েন্সি আর আননোন ফ্রিকোয়েন্সি এদের মধ্যে ডিফারেন্স কত হবে? এইটুকুই তো ফিল। তার মানে 200-র সাথে যদি 4-এর ডিফারেন্স হয়, তাহলে একটা হতে পারে 196, আর একটা পসিবিলিটি কত? 200। আচ্ছা, তো কিছু হতে পারে না ভাই, মানে আননোনটা এই দুটোর মধ্যে হতে পারে। এবার যেটা আননোন আছে সেটাতে আমি কি মোম বা একটা কাগজের টুকরো লাগিয়ে দিলাম, দিয়ে আবার মাপলাম। এবার যদি ফ্রিকোয়েন্সি কমে যায়, তাহলে এই কমাটা হবে আমার ফ্রিকোয়েন্সি। যদি কাগজ বা মোম লাগানোর ফলে স্বরকম্প বা বিটস বেড়ে যায়, তখন হবে আমার বেশিটা। কেন? n1 - n2 = 10। স্বরকম্প বাড়ছে মানে এইটা বড় এইটা ছোট, তাহলে বড়টা হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি? আর যদি কমে যায় তাহলে এটা বড় এটা কম, তাহলে এইভাবে নিতে পারবো আমরা। খনিতে বিষাক্ত গ্যাস আছে কিনা সেটাও এখান থেকে জানা যায়। যে আমরা একটা সুরশলাকা আমার বায়ুতে যেভাবে তৈরি হচ্ছে, খনিতে গিয়ে দেখছি আলাদা রকম তৈরি হচ্ছে। বিটসের পরিমাণ বাড়ছে কমছে, কেন? ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের হতে পারে। তো বিটসের কতগুলো ব্যবহার আছে, আননোন ফ্রিকোয়েন্সি। এই আননোন ফ্রিকোয়েন্সি যেগুলো এখান থেকে পরীক্ষায় অঙ্ক দেয়, যে আননোন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন। তোমাদের দেখো এরকম এক্সাম্পল অনেক আছে, যে দুটো ওয়েভ দিয়ে দিয়েছে তাদের ফ্রিকোয়েন্সি বার করতে। তো এই আননোন ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশন যেগুলো আছে সেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু দেয়। 479 পেজ বাংলা বই। দেখো 15 নম্বর অঙ্কটা, একটা বড় অঙ্ক আছে দেখ, ঠিক আছে? যে y1 = a sin ওমেগা ব্র্যাকেটে x/c - t। পেয়েছিস কি কেউ অঙ্কটা? ওই অঙ্কটার কথা বলছি, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2014 সালে এইচএস এসেছিল, স্টার দিয়ে রাখবি অঙ্কটা, ওটা কিন্তু করবি বাড়িতে অবশ্যই, ঠিক আছে? তাহলে ইন্টারফারেন্স যেহেতু আমাদের 11-এ নাই, 11 বলাটা উচিত নয়, সেকেন্ড সেমিস্টার, সেজন্য আমরা সেকেন্ড সেমিস্টারে কিন্তু এটা আর করবো না। আমরা এটা কিন্তু একদম করবো হচ্ছে ওই 12-এ আলোতে। ইন্টারফারেন্সের ক্ষেত্রে সিম্পল পার্থক্য হয় কি, যে কখনো শব্দ শোনা যায়, কখনো শব্দ শোনা যায় না। বিটসেরই মতো, জাস্ট ওখানে ফ্রিকোয়েন্সি না, ওখানে পাথ ডিফারেন্স থাকে বা ফেজ ডিফারেন্স থাকে। লাইট বা অপটিক্স চ্যাপ্টারে আছে, ঠিক আছে? তো আমরা মোটামুটি সুপারপজিশন অফ ওয়েভ বলেছিলাম, বড় চ্যাপ্টার ভাই। সুপারপজিশন অফ ওয়েভ মোটামুটি পুরো টপিকটাকে কভার করানোর চেষ্টা করলাম। কোনো জায়গায় ডাউট আছে? এনিওয়্যার? চলো।